শুভ সন্ধ্যা। বিস্তার চিটাগং আর্টস কমপ্লেক্স আয়োজিত চলচ্চিত্র বিষয়ক অনুষ্ঠান বীক্ষণ ও বাহাসের ২৬তম পর্বে আপনাদের স্বাগত জানাই। আমাদের এই পর্বটি হচ্ছে বীক্ষণ পর্ব, অর্থাৎ আজ আমরা একটি ছবি দেখাবো এবং ছবিকে ঘিরে প্রথমে কাঠামোবদ্ধ এবং তারপর একটি মুক্তালোচনার আয়োজন করব, যাতে ছবির পরিচালক স্বয়ং উপস্থিত থাকবেন এবং তিনি প্রশ্নের জবাব দেবেন। আজকের ছবি আমাদের এই চাটগাড়ি মেয়ে আসমা বিথি পরিচালিত একটি প্রামাণ্যচিত্র, গীতাল মি আচ্ছিয়া, দ্য গ্রেইন অলসো রাইজেস। ছবিটি এই গত বছরই বানানো হয়েছে এবং আজকে এর মাত্র তৃতীয় প্রদর্শনী এবং প্রথম অন্তর্জাল উন্মুক্ত প্রদর্শনী। এর আগে এটি যুক্তরাজ্যে দেখানো হয়েছে একটি, এবং দ্বিতীয় প্রদর্শনী হয়েছে এই ছবির যিনি একেবারে মূল চরিত্র তার গ্রামে, মধুপুরের চুনিয়া গ্রামে দেখানো হয়েছে। তো এই ছবিটির কাহিনী, বিষয়বস্তু ইত্যাদি আমরা এর মুখেই শুনবো। আমাদের যে পরিচালক তিনি আছেন তিনি ছবিটিকে পরিচয় করিয়ে দেবেন, তার প্রেক্ষাপট সম্পর্কে বলে দেবেন। তার আগে আমি পরিচালককে বরং একটু পরিচয় করিয়ে দিই। আসমা বিথি যথেষ্ট পরিচিত ইতিমধ্যে, তবে তিনি পরিচিত মূলত কবি হিসাবে, লিটল ম্যাগাজিন সম্পাদক হিসাবে এবং কিছুটা আলোকচিত্রী হিসাবে। তিনি ইতিমধ্যে ৩টি গ্রন্থ রচনা করেছেন, কাব্যগ্রন্থ। তার প্রথম গ্রন্থটি ২০১০ সালে প্রকাশিত হয়েছে ঐতিহ্য থেকে, আধ খাওয়া ফলের গল্প। এর পরেরটি ২০১৬ সালে বেরিয়েছে টুকরো হয়ে ছড়িয়ে পড়ি চৈতন্য থেকে, আর ২০১৯-এ বেরিয়েছে বাতিঘর থেকে এসো হে জন্ম। এর বাইরে তিনি ঘুড়ি নামে একটি লিটল ম্যাগাজিন সম্পাদনা করেছেন এবং এর মোট ৮টি সংখ্যা প্রকাশিত হয়েছে ২০১০ অবধি। আলোকচিত্র প্রদর্শনী তিনি দেশে এবং বিদেশে বেশ কিছু দলীয় প্রদর্শনীতে অংশগ্রহণ করেছেন। এর মধ্যে উল্লেখযোগ্য ২০১৮ সালে কলকাতার যে বিখ্যাত সি গুহ আলোকচিত্র গ্যালারি, সেখানে তিনি যৌথভাবে চট্টগ্রামের আরেকজন আলোকচিত্রী মইনুল আলমের সঙ্গে রোহিঙ্গা বিষয়ক একটি আলোকচিত্র প্রদর্শনীতে অংশগ্রহণ করেছেন। তার এই ছবিটির আগে তিনি আরেকটি ছোট্ট ছবি বানিয়েছেন গত বছর, এই করোনার যে লকডাউন চলাকালীন, ইনসাইড আউট নামে ৬ মিনিটের একটি ছবি। আর আজকে যে ছবিটি, এই ছবিটি ইতিমধ্যে আরো দুটো উৎসবে দেখানোর জন্য নির্বাচিত হয়েছে। একটি হচ্ছে গ্লোবাল লিফট অফ নেটওয়ার্ক 2020 এবং ফেস্টিভ্যাল দে সিনেমা দো সেফালো 2021 সেশনের জন্য। তো আমরা আপাতত আর কথা না বাড়িয়ে আমি একটু পরেই বিথিকে ডাকবো ছবিটি পরিচয় করে দিতে। তবে তার আগে শুধু আজকে আমাদের অনুষ্ঠানটার কাঠামো সম্পর্কে একটু বলে নেই। বিথি ছবিটি পরিচয় করে দেওয়ার পরে আমরা স্ক্রিন শেয়ার করে ছবিটি দেখাবো। ৩৬ মিনিটের ছবি, আপনারা এখানেই দেখতে পাবেন যদি নেটের কানেকশন ঠিকঠাক থাকে। তারপর আমাদের ছবিটিকে নিয়ে একটি কাঠামোবদ্ধ একজন পূর্ব নির্ধারিত আলোচক দ্বারা আলোচিত হবে, এবং আমাদের আজকের আলোচক, আমরা অত্যন্ত আনন্দিত এবং সম্মানিত বোধ করছি যে বাংলাদেশের অন্যতম সেরা চলচ্চিত্র লেখক, চলচ্চিত্র সমালোচক এবং একজন নিষ্ঠাবান অনুবাদক মাহমুদুল হোসেন তিনি আসবেন। তিনি যুক্ত হবেন কিছু পরে। তিনি ছবিটি নিয়ে একটা গুছিয়ে একটা বিশদ আলোচনা করবেন। তারপর আপনারা যারা জুমে ঢুকেছেন বা আরো যারা আসবেন, তার সঙ্গে পরিচালকের মিট দ্য ডিরেক্টর পর্বে একটি খোলামেলা মুক্ত আলোচনা, প্রশ্নোত্তর, মন্তব্য, অনুভূতি জ্ঞাপন। আর এই অনুষ্ঠানটি যেহেতু আমাদের ফেসবুকে বিস্তারের পেজে লাইভ যাচ্ছে, সেখানেও নিশ্চয়ই অনেকে দেখবেন, অনেকে নানা রকম মন্তব্য, প্রশ্ন করবেন। সেখান থেকে উল্লেখযোগ্য কিছু প্রশ্ন আমি তুলে নিয়ে এসে আমাদের পরিচালকের কাছে পেশ করব। সব মিলিয়ে আশা করছি আমরা ছবি দেখা এবং ছবি নিয়ে আলোচনা নিয়ে একটি জমজমাট চলচ্চিত্রিক সন্ধ্যা আমরা আপনাদের উপহার দিতে পারবো। তো আমি এই সুযোগে জুমে যারা আছে তাদের পক্ষ থেকে, আমাদের বিস্তারের পক্ষ থেকে আজকের ছবির যিনি নির্মাতা আসমা বিথি, কবি আসমা বিথিকে আনুষ্ঠানিকভাবে সাদরে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের এই অন্তর্জাল প্রেক্ষণ গৃহে। আসমা বিথি। হ্যালো। হ্যাঁ, হ্যালো। হ্যাঁ, শোনা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ, তোমার হঠাৎ করে ভিডিও হারিয়ে গিয়েছিল আর কি। হ্যাঁ, বলো। আচ্ছা। সবাইকে বসন্তের শুভেচ্ছা। ছবিটি সম্পর্কে বলতে গেলে প্রথমে হচ্ছে একটু পেছনে ফিরতে হয়, মানে কিভাবে শুরু হলো যাত্রাটা সেটাই তো বলবো নাকি? বলো, তুমি এটা জাস্ট পরিচয় করে দাও দর্শকের, ছবিটির ব্যাকগ্রাউন্ড। হ্যাঁ, একটু পটভূমিটা একটু বলো আর কি। আমি যখন আমি দৈনিক আজাদিতে কাজ করি, পত্রিকায়।
তো তখন হচ্ছে পার্ট টাইম জব করতাম হচ্ছে বিটায়, মানে এটা প্রসঙ্গক্রমেই বলতে হচ্ছে। তখন একদিন শিশিরদা হচ্ছে বিটার পরিচালক এবং হচ্ছে উনি নাট্যজন ব্যক্তিত্ব, কবি। তো উনি আমাকে একদিন বললেন যে এরকম মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টের উপর আদিবাসীদের, হ্যাঁ, যে ওদের যে বাদ্যযন্ত্রগুলো আছে সেগুলোর উপর তুমি ডকুমেন্টেশন করতে পারো, সেগুলো ছবি তুলতে পারো। তো আমি তো লাফিয়ে উঠলাম, বেশ ভালো ব্যাপার। হ্যাঁ, আমি তো এমনিতেই মৃগ জনগোষ্ঠী বা আদিবাসীদের উপর আমার একটা আগ্রহ সবসময়ই ছিল। তো সেই জায়গা থেকে আমি খুব আনন্দ চিত্তে সেটা গ্রহণ করলাম। পাহাড়ের ছবি তুলতে শুরু করলাম। পাহাড়ের আদিবাসীদের যন্ত্রপাতি, এই ধরনের বিষয়গুলো নিয়ে, মিউজিক্যাল যে ইন্সট্রুমেন্ট গুলো ছিল। তারপর এই করতে করতে একটা সময় আমার মনে হলো যে পাহাড়ের আদিবাসীদের সম্পর্কে একরকম ধারণা হলো, কিন্তু সমতলের যে আদিবাসী আছে সে সম্পর্কে আমার আসলে খুব একটা ধারণা নেই। তো আমি আমার বন্ধু, উম সেই কবি পরাগ রিছিল, ও ওকে একদিন ফোন করলাম যে ওদের কি কি ইনস্ট্রুমেন্ট আছে। হ্যাঁ, ও মান্দি জনগোষ্ঠীর একজন। তো ও বললো যে হ্যাঁ, সম্প্রতি আমাদের একটা অনুষ্ঠান হচ্ছে, তুমি করতে পারো, ওখানে আসতে পারো, ওখানে ইনস্ট্রুমেন্ট গুলো থাকবে, মানে যা আছে তাই থাকবে। সেই জায়গা থেকে আমার প্রথম মধুপুরে যাওয়া। তো সেখানে আচ্ছা, সেখানে সেই মোটামুটি ডকুমেন্টেশন শুরু হলো, ছবি তোলা শুরু হলো। হ্যাঁ, সেখানে আমি গল্পের এই চলচ্চিত্রের যে মূল চরিত্র জনিক নকরেক, তার দেখা পেলাম। হুম। তো সেখানে তো ছবি তুলতে তুলতে একটা সময়ে প্রথমে হচ্ছে আমি শুধু ছবিই তুলছি। আদিবাসীদের যে মিউজিক্যাল ইন্সট্রুমেন্ট সেই জায়গা থেকে সরে গিয়ে পোর্ট্রেট, তারপর হচ্ছে নানান রকমের জনিক নকরেকের সাথে আলাপ হওয়ার পর তার সঙ্গে নানান রকমের কথাবার্তা হতে হতে একটা সময় জনিক নকরেকের প্রচুর ছবি তুললাম। এখন তিনি কে? তিনি তিনি হচ্ছে মান্দি জনগোষ্ঠী, বাংলাদেশের অন্যান্য আদিবাসী যত জনগোষ্ঠী আছে তার মধ্যে অন্যতম একটা জনগোষ্ঠী। এই জনগোষ্ঠীর একজন মানুষ, তাদের আদি ধর্মের নাম হচ্ছে সাংসারিক। সেই সাংসারিক ধর্মের মানুষজন কিন্তু এখন আর খুব একটা অবশিষ্ট নেই। শতকরা ৯৯% লোকজনই খ্রিস্টান হয়ে গেছে, যা হয় অন্য ধর্মে কনভার্টেড আমরা যাদেরকে বলি। তো সেই জায়গা থেকে জনিক নকরেক হচ্ছে সেই আদি ধর্মের এখনো পর্যন্ত একজন ধারক, বাহক, যাই বলি, তিনি সেটা সেই ধর্মেই আছেন। অন্যান্যরা সবাই মোটামুটি খ্রিস্টান ধর্ম বা অন্যান্য ধর্মের দিকে কনভার্ট হয়েছেন। তো এখন জনিক নকরেক কেন আমার কাছে গুরুত্বপূর্ণ মনে হলো, সেটা হচ্ছে প্রথমত এই ধর্মটা নাই, এটা ঠিক ধর্মের একটা ধর্মকে পরিচিত করা নয়, এই ধর্মের সাথে মানে এই সাংসারিক ধর্মের সাথে আমি যেটা খেয়াল করলাম সেটা হচ্ছে প্রকৃতির যোগাযোগ, সংস্কৃতির যোগাযোগ, ভাষার যোগাযোগ খুব ঘনিষ্ঠ। মানে ধর্মের সাথেই যোগসূত্রটা এত প্রগাঢ় যে এই ধর্মটা যদি বিলীন হয়ে যায়, ধর্মটা যদি নাই হয়ে যায়, এবং এই ধর্মের যদি কোনো মানুষই না থাকে, আসলে একটা সংস্কৃতি, একটা জাতিগোষ্ঠী, একটা সত্তা, জাতি সত্তার সমস্ত কিছুই আসলে হারিয়ে যাবে। সেই জায়গা থেকে সেটা আমাকে খুব মানে কি বলবো। তাহলে আমরা ছবিটা দেখা শুরু করি, তারপর ছবি দেখা শেষে নিশ্চয়ই অনেক প্রশ্নের সূত্রে আরো অনেক অনেক কিছু আমরা জানতে পারবো। একটু একটা বিষয় বলতে চাই, এটা হচ্ছে এটা শুধু জনিক নকরেককে কেন্দ্র করে বা চরিত্রটাকে কেন্দ্র করে হচ্ছে গল্পটা নির্মাণ হয়েছে, কিন্তু মূল বিষয়টা হচ্ছে এই চরিত্রকে কেন্দ্র করে হচ্ছে মান্দি জনগোষ্ঠীকেই আসলে, একটা জনগোষ্ঠীকেই আসলে যতটা সম্ভব অল্প সময়ে, অল্প কথায়, অল্পভাবে দেখানো, সেই জায়গা থেকে চিন্তাটা করা। ওকে, ধন্যবাদ। হ্যাঁ, ধন্যবাদ। আশা করি ছবিটা দেখা গেছে না, মোটামুটি দেখতে পেরেছেন না? আচ্ছা আচ্ছা আচ্ছা। শাহেদ, ভালো আছো? হ্যাঁ আলম ভাই। আচ্ছা আচ্ছা, আমাদের আলোচক দুলাল মাহমুদুল হোসেন কে এসছেন, আমি দেখিনি। হ্যাঁ আচ্ছা, হ্যাঁ, তাহলে তো আমাদের আলোচনা আমরা শুরু করে দিতে পারি। আপনার আগেই বলেছি যে ছবি দেখার পর আমরা একটা বিস্তৃত বিশদ আলোচনা করবো একজন বিশেষজ্ঞের মাধ্যমে, এবং আমাদের আজকের বিশেষজ্ঞ হচ্ছেন মাহমুদুল হোসেন।
মাহমুদুল হোসেন, আপনি আলোচনা শুরু করেন। অনেক ধন্যবাদ আলম ভাই। আচ্ছা, আমি আলোচনা শুরু করার আগে একটি কথা বলি, সেটি একটু হয়তো সবার কাছে খুব ভালো লাগবে না। সেটি হচ্ছে যে আসলে ছবিটি এখন আমরা যেভাবে দেখলাম, এটি কিন্তু ছবির প্রতি আসলে সুবিচার করে না। বিশেষ করে যারা প্রথমবারের মতন ছবিটি দেখছেন, তাদের কাছে ফার্স্ট ইমপ্রেশন হিসেবে খুব ভালো কিছু হবে না, কারণ আসলে এত জার্কি ইমোশন, তার ভেতরে মাঝখানে বেশ কিছুটা সময় কারো এক বা একাধিক জনের মাইক্রোফোন অন ছিল, সেই জন্য অনেক রকমের বাইরের শব্দ আসছিল। সবকিছু মিলে বিষয়টি বেশ ঝামেলার কিন্তু। হ্যাঁ, কাজেই আমার কাছে মনে হয় যে যে ছবিগুলো আসলে প্রথমে লিঙ্ক দিয়ে দিয়ে দেখতে দেওয়ার সুযোগ করে দেওয়া সম্ভব না, সেটা যাতে সম্ভব করা যায় তার জন্য আসলে একটু ব্যবস্থা গ্রহণের কথা আমাদের ভাবতে হবে। কারণ আসলে জুমে স্ক্রিন শেয়ার করে ছবি দেখানো আমাদের এখানে যে ধরনের ইন্টারনেট কানেকশন আমরা পাই তার জন্য খুব বাস্তবসম্মত বলে মনে হয় না। আমি ছবিটি দেখেছি অনেকবার, এবার নিয়ে 5.5 বার। তো আমার কাছে যেটি মনে হয় যে ছবির আলোচনা করতে গেলে প্রথমে একটি জিনিস খুব সহজ, একটি সাধারণ ইমপ্রেশন হয় যে এরকম ছবি আমরা দেখেছি, এরকম ছবি এরকম বিষয় নিয়ে, কারণ ডকুমেন্টারির জন্য খুবই জনপ্রিয় একটি বিষয় আদিবাসীদের জীবন নিয়ে কাজ করা। তো এরকম ছবি আমরা দেখেছি, সেই ঋত্বিকের ছৌ নৃত্যের কথা মনে পড়ছে। তারপরও আমরা অনেক ছোট বড় নানা রকম ছবি দেখেছি। এমনি আমাদের যে আলোচ্য ছবিটি, সেই ছবিটির ক্ষেত্রে যেটি বিশেষভাবে বলার মতন সেই কথাগুলো বলি, সেটি হচ্ছে যে এই ছবির বিশেষত্বগুলো কোথায়। এটা এমনি থেকে একটি অবজারভেশনাল এবং খানিকটা আপনার এক্সপ্লোরেটরি মোডের ছবি। এক্সপ্লোরেটরি এই জন্য বলবো যে আসলে কিছুটা হলো ভয়েস অফ গড ন্যারেশনের মতন কিছু ইনসার্ট শুরুতে আছে, কিছু ইন্টারভিউ আছে, আর কিন্তু মানে শেষ বিচারে এটিকে বরং একটি অবজারভেশনাল ছবি এই কারণে বলা যেতে পারে যে ছবির ভেতরে এক ধরনের নিবিষ্ট পর্যবেক্ষণের ব্যাপার আছে। গভীর মনোযোগ দিয়ে একটি জীবনকে, একটি জনজীবনকে পর্যবেক্ষণ করবার বিষয়টি আছে, এবং এক ধরনের অনানুষ্ঠানিকতা আছে, খুবই ইনফর্মালি দেখা বিষয়টি আছে। আর নিশ্চিত জ্ঞানের জন্য যেন খুব ব্যাকুলতা নেই। অনেক কিছু জেনে ফেলতে হবে খুব অল্প সময়ের ভেতরে, স্পেসিফিক কিছু নলেজ বা ইনফরমেশন ট্রান্সফার করতে হবে, এবং সেই উদ্বেগটি ভেতরে কাজ করতে থাকা যে মানুষ আসলে বিষয়টিকে বুঝতে পারলেন কিনা, আমার উদ্দেশ্যটি সফল হলো কিনা, এই ধরনের কোনো বিষয়ের চেয়ে বরঞ্চ একটা নিবিষ্ট পর্যবেক্ষণের ব্যাপার আছে, যেটি আমার কাছে একটি সাহসী কাজ বলে মনে হয়েছে। কারণ আসলে যখনই আমরা একটা অভিব্যক্তি সৃষ্টি করি, সেটা যে কোনো মাধ্যমেই হোক না কেন, সেটা কত একটি প্রবণতা থাকে যে এটি আসলে খুব সহজভাবে কমিউনিকেট করছে কিনা, আবার হচ্ছে যে তথ্যগুলোকে ঠিক মতো পৌঁছে দিচ্ছে কিনা, আমি যদি কোনো জ্ঞান সঞ্চার করতে চাই তাহলে সেটি হয়ে উঠছে কিনা। বিশেষ করে ডকুমেন্টারি প্রজেক্টে অনেক সময় এই ধরনের নানা রকম এজেন্ডা থাকে। এই বিষয়টি কিন্তু আসমা বিথিকে একেবারেই সম্ভবত বিচলিত করেনি। জনিক নোকরেক, যিনি ছবির কেন্দ্রীয় চরিত্র, মূল চরিত্র, তাকে ঘিরে কোনো রহস্য বা কোনো মিথ সৃষ্টি করার কিন্তু চেষ্টা নেই, না ইমেজের দিক থেকে না শব্দ গ্রহণের দিক থেকে। অথচ সেটি হওয়াটা কিন্তু ঘটে যেতে পারতো। তাকে আমরা খুব মাটির কাছাকাছি একজন মানুষ হিসেবে দেখি, আমরা তার সাথে অন্তরঙ্গ হতে পারি, আমাদের মনে হয় যে তিনি আমাদের মতোই আরেকজন মানুষ। তাকে মনুমেন্টাল করে তোলার কোনো প্রবণতা আমরা দেখতে পাই না। পুরো ছবিটার গায়ে এক ধরনের ভিজুয়াল নৃতত্ত্বের ছাপ লেগে আছে, যেন একে বারবার দেখে পাঠোদ্ধার করার একটা ব্যাপার আছে। আমরা যে আচার অনুষ্ঠানগুলো দেখি, মনে হয় যে আমরা ভিড় করে দাঁড়িয়ে দেখছি। যারা আচার অনুষ্ঠানগুলো করছেন এবং যারা দেখছেন, তাদের ভেতরে যেরকম সেই অর্থে কোনো সীমানা নেই, কোনো বাউন্ডারি নেই, আমরা যেন সেই বাউন্ডারির ভেতরেই আছি। এবং আমি বিথির সাথে কথা বলতে গিয়ে জেনেছি যে তিনি কিন্তু ক্যামেরা হাতে সেই বাউন্ডারির ভেতরেই প্রবেশ করতে পেরেছিলেন, দেয়ালটি আর ছিল না। এবং সেটি এমন ভাবেই ছিল না যে অনেক সময় তার নিজের মনে হয়েছে যে তিনি সেই পরিবেশেরই একজন মানুষ, বরঞ্চ তিনি যে কাজ করছেন সেটাতে যেন কেউ কেউ বাধা হয়ে উঠছেন। মানে অন্তরঙ্গতার ব্যাপারটি এতখানি গভীরভাবে ঘটেছিল, তার ছাপটি কিন্তু এই ছবিতে পড়েছে। ক্লাসরুম ডকুমেন্টারি হয়ে ওঠার, আমি যেটা প্রথম থেকে বলে আসছি যে কি ক্লাসরুম ডকুমেন্টারি হয়ে ওঠার প্রবণতা থাকার সম্ভাবনা ছিল, যেরকম আমরা দেখে থাকি। হ্যাঁ, সেই ধরনের জিনিস কিন্তু ঘটেনি, বরঞ্চ কোনো পারফেক্ট জ্ঞানের অনুসন্ধানও নেই, বরঞ্চ আমরা যেন একটি নৃতাত্ত্বিক ঘটনাকে সাক্ষী হচ্ছি
এবং সেই সাক্ষী হওয়ার ভেতর দিয়ে ক্রমশ তার ভেতরে প্রবেশ করার কিছু আগ্রহ আমাদের ভেতরে যেন উস্কে উঠছে, যে একটি স্ট্রাকচার, একটি কাঠের একটি বাঁশের কঞ্চি দিয়ে এবং নানা রকমের ইয়ে দিয়ে বাঁধা হচ্ছে, পাতা দিয়ে বাঁধা হচ্ছে, একটি স্ট্রাকচারকে ওপরের দিকে তোলা হচ্ছে। এই জিনিসটি বারবার ফিরে আসে, এক ধরনের টোটেম, ভিজুয়াল টোটেম তৈরি হয়। আমরা কিন্তু জানি না যে এটি আসলে কিসের প্রতীক। তাদের পূজা, তাদের আচারে, সাংসারিক ধর্মের নানা রকমের সংস্কারের ভেতরে এর বিষয়টি কি, কিন্তু আমরা আগ্রহ নিয়ে বিষয়টিকে বারবার পর্যবেক্ষণ করি। এই বিষয়টি এই ছবিটির আমার কাছে মনে হয় যে এ ধরনের বিষয় নিয়ে তৈরি করা ছবির ক্ষেত্রে একটি নতুনত্ব ক্ষেত্রে বলবো আমি। সেই যে নকরিকের প্রধান বিশ্বাস যে শস্য থেকে মানুষ, মানুষ থেকে শস্য, অর্থাৎ জীবনের সাথে প্রকৃতির যে নৈকট্যের ব্যাপারটি, এটি ছবির ক্ষেত্রেও যেন ঘটে গেছে। এই ছবির ভেতর দিয়ে জীবনের সাথে আমরা যেরকম নৈকট্যে আসতে পারি, ঠিক সেরকম ভাবে আমরা যেন ওই জীবনের সাথে সাথে আমরা প্রকৃতিরও ভীষণ নিকটে পৌঁছে যাই। এক ধরনের ক্লাসিক কৃষি জীবনের ভেতরে আমরা যেন প্রবেশ করতে পারি যথেষ্ট স্বচ্ছন্দে। এমনি যদি ক্যামেরার কথায় আসি, তাহলে আমার কাছে মনে হচ্ছে যে মুভিং ক্লোজ আপ যে কোনো অর্থে এক ধরনের সাহসী চেষ্টা, কারণ কন্টিনিউয়াস ক্লোজ আপের এক ধরনের সাফোকেটিং ফিলিং আছে। সেই সাফোকেশনটা হয় কিনা সেটা একটা চ্যালেঞ্জ, এবং তারপরে যদি আবার ক্লোজ আপটি মুভিং হয় এবং বেশিরভাগ অ্যাঙ্গেল খুবই অনানুষ্ঠানিক বা ইনফর্মাল অ্যাঙ্গেল হয়। কিন্তু আমরা যখন নিবিষ্টভাবে ছবিগুলোকে দেখি তখন আমরা দেখি যে না, এই যে হ্যান্ডহেল্ড শটে এইরকম মুভিং ক্লোজ আপস এর উপরে ভিত্তি করে প্রায় পুরো ছবিটা তৈরি হয়েছে, এটা কিন্তু আসলে ওই যে বলছিলাম প্রথমে যে আমাদের দাঁড়িয়ে পড়ে দেখা, হ্যাঁ, উকি দিয়ে দেখা, সেই দৃষ্টিকোণটাকে কিন্তু আসলে যেন অনেকটা ধরে রেখেছে। খালি একটি বিষয় আমার বলার আছে, সেই বিষয়টি হচ্ছে যে কিছু শটের দৈর্ঘ্য আরো লম্বা হতে পারত, এবং আমি নিশ্চিত যে সেই শটগুলো আরো লম্বা ছিল, সম্পাদনার সময় সেগুলোকে ছোট করা হয়েছে। তো আমার কাছে মনে হয়েছে যে অনেক সময় মুডটা সেটিং করতে করতে আমরা যেন আরেকটা শটে চলে যাচ্ছি, একটা শটের মুড সেটিং করতে করতে আমরা আরেকটা শটে চলে যাচ্ছি, এটাকে হয়তো এড়ানো যেত। আর একটি জিনিস আমার ভালো লাগেনি, সেটি হচ্ছে ওই যে সুপার ইম্পোজিশনের অংশটা। ওটার বিথি হয়তো বলবেন তার কথা বলার সময়, আমি খুব বুঝতেও পারিনি যে আসলে ওটি কেন করা হয়েছে, কিন্তু আমার কাছে কেমন জানি মনে হয়েছে যে সেটা এই ছবির যে পুরা নিরাভরণ রূপ তার সাথে বিষয়টা খুব যাচ্ছে না। খুব ভালো লেগেছে নকরেকের যে শুকনো পাতার উপর দিয়ে যে পদচারণা, আমার কাছে অনেকটা মনে হয়েছে যেন একটা বিস্তৃত প্রায় ইতিহাসের পথ দিয়ে একজন মানুষ চলেছেন, তার প্রতীকটি খুব সুন্দরভাবে উঠে এসছে। আর ওই জায়গাগুলো খুব ভালো লেগেছে যে নকরেক রিচুয়াল গুলো করছেন এবং সবাই দাঁড়িয়ে দেখছে, এভাবে যে এক ধরনের দেখে শেখার যে কথাটি বলেছেন মনীন্দ্রনাথ মারাক, সেই দেখে শেখার ব্যাপারটি যেন আমরা চাক্ষুষ প্রত্যক্ষ করি, বিষয়টি যেরকম ভাবে ঘটছে তার ভেতরে, এই দৃশ্যগুলো খুবই ইনফর্মাল ইতিহাস শিক্ষার দিকে মনে হয় আমাদেরকে নিয়ে গিয়েছে। সাক্ষাৎকার গুলো প্রয়োজন ছিল বা প্রয়োজন ছিল না এ নিয়ে তর্ক করা যেতে পারে, কিন্তু আমি দেখেছি যে সাক্ষাৎকারে যে ৬-৭ জন কথা বলেছেন প্রত্যেকে ভিন্ন ভিন্ন বিষয়, অন্ততপক্ষে সাক্ষাৎকারগুলো এডিটেড হয়েছে এমন ভাবে যে প্রত্যেকে ভিন্ন ভিন্ন বিষয় নিয়ে কথা বলেছেন। মনীন্দ্র মারাক অবসরপ্রাপ্ত শিক্ষক, তিনি অধ্যক্ষ, প্রিন্সিপাল ছিলেন চেস্টারিং কলেজে। তিনি কিন্তু জনিক নরেকের হয়ে ওঠা, কি করে জনিক নরেক হয়ে উঠলেন, এই সমস্ত আচার বিশ্বাস সংস্কার রিচুয়ালস গুলোর তিনি কি করে জ্ঞানটি অর্জন করলেন এবং সেই জ্ঞানকে ধরে রেখে কিভাবে সেটিকে ট্রান্সমিট করার জন্য তিনি উদ্বুদ্ধ হলেন, এই পুরো বিষয়টিকে তুলে ধরেছেন তিনি। অন্যদিকে কিরণ মৃ, তিনি কিন্তু আসলে ওয়াঙ্গালা উৎসবে আজিয়ার গানের স্মৃতিচারণ করেছেন, আগে কিভাবে হতো এবং সেগুলো এখন আর হয় না, এবং এখন শুধুমাত্র এই জনিক নকরেকের উদ্যোগেই যা কিছুটা হচ্ছে সেই কথাটি তিনি বলেছেন। অন্যদিকে ইসলামী বিশ্ববিদ্যালয়ের যে সহকারী অধ্যাপক ফারহা তানজিম তিথি, তিনি কিন্তু বলেছেন যে জনিক নরেক কিভাবে রিচুয়াল গুলোকে সংরক্ষণ করছেন, প্রায় ১০০-১৫০ পুজোর কথা তিনি বলেছেন, এবং এইগুলোকে তারা কিভাবে সংরক্ষণ করছেন সেই দিক থেকে তিনি মনোনিবেশ করেছেন। আর সুজিত রুজা, তিনি জনিক নরেকের যে নেতাসুলভ ভূমিকা সেই বিষয়টির দিকে তিনি আমাদের দৃষ্টি আকর্ষণ করেছেন, মুক্তিযুদ্ধের সময়কার কথা বলেছেন, বঙ্গবন্ধুর সাথে তার কথোপকথনের কথাগুলোকে তুলে এনেছেন, এটি আরেকটি দিক। পরাগ রিচিল, যিনি হচ্ছেন কবি এবং গবেষক, তিনি বরঞ্চ একজন অন্যরকম
পজিটিভিস্ট মানুষ। তিনি বলেছেন যে মানুষের ভেতরে আত্মজিজ্ঞাসা আছে এবং এই আত্মজিজ্ঞাসার কারণেই কিন্তু এই সাংসারিক ধর্ম মানুষের ভেতর থেকে, মান্দিদের ভেতর থেকে বিলীন হয়ে যাবে না, বরং এক প্রজন্ম থেকে প্রজন্মান্তরে সেটি বাহিত হবে। এটি কি আলাদা অ্যাঙ্গেল কিন্তু, হ্যাঁ, অন্য সবাই কিন্তু জৈনিক নৈরিকের উপস্থিতি এবং অনুপস্থিতির ব্যাপারে ভীষণ রকম সন্দিহান যে তারপরে এই সাংসারিক রিচুয়ালস গুলো আর থাকবে কিনা, কিন্তু তিনি একটা অন্যরকম অ্যাঙ্গেল আমাদেরকে দেখানোর চেষ্টা করেছেন। আর জুয়েল বিন জহির তিনি এসে বলেছেন যে ওয়াঙ্গালা উৎসব এখন আর সাংসারিক কোনো মান্ডির কোনো উদ্যোগে উৎসবটি হয় না। সেই পীরগাথা খ্রিস্টিয়ান মিশনের কথাটি তিনি বলেছেন যে ফাদার হোমরিক এটিকে আসলে সামনে নিয়ে এসছেন এবং এখন যেটি হচ্ছে সেটি আসলে মূলত তারই উদ্যোগে। এভাবে এই সাক্ষাৎকারগুলো একটি আরেকটিকে কমপ্লিমেন্ট করে একটি মোটামুটি ভাবে, এখানে পূর্ণাঙ্গ বলে কোনো কথা নেই, কারণ এটি কি ছবিটি একটি প্রবাহের মতন। হ্যাঁ, আমরা যেন একটি প্রবাহের ভেতরে প্রবেশ করি, একটি সময় পর্যন্ত অবস্থান করি, তারপরে এই প্রবাহটি চলেই যেতে থাকে, আমরা তার থেকে বিচ্ছিন্ন হই। বিষয়টি কিন্তু এরকম, যেটা আমি বারবার বলার চেষ্টা করছি যে ছবিতে কোনো পারফেক্ট নলেজ দেওয়ার কোনো ব্যাকুলতা নেই এবং আমরাও সেটি পাই না। আমরা একটি প্রবাহের ভিতরে প্রবেশ করি, একটি অভিজ্ঞতার ভেতর দিয়ে যাই। এরকম বিষয়ে আমি প্রথমে বলেছি যে অনেক ছবি হয়, সেসব ছবিতে কয়েকটি ব্যাপার ঘটে। কখনো কখনো দেখা যায় যে খুব এক্সোটিক একটা টেন্ডেন্সি থাকে, সেটা সাধারণত আপনারা জানেন যে পশ্চিমের দর্শককে উদ্দেশ্য করে সেই সমস্ত ছবি তৈরি করা হয় এবং তারা এই তৃতীয় বিশ্বের দেশে এরকম নানা জিনিস দেখে অত্যন্ত থ্রিলড হন। সেসব দেশের যেসব দর্শক আছে তাদের দেশে নানা রকম পাবলিক টেলিভিশন সার্ভিসের জন্য অনেক সময় ধরনের ডকুমেন্টারি তৈরি হয়। আবার কিছু কিছু ছবিতে এই ধরনের বিষয়কে লার্জার দেন লাইফ করে তোলা হয়, আর জীবনের চেয়ে অনেক বড় একটা ব্যাপার, মনুমেন্টাল একটা জিনিস তৈরি করার চেষ্টা করা হয়। কোনো কোনো ছবি এই ধরনের বিষয়কে এক ধরনের অ্যাপ্রোপ্রিয়েট করে, মানে আত্মসাৎ করে নিজের মতো একটা গল্প ফাঁদে। গীতকাল মে আকসিয়া কিন্তু এই তিনটি কাজের কোনোটিই করে না। একটা নিরাভরণ অন্তরঙ্গ ইমেজ নির্মাণ করে, কিছু জ্ঞানের প্রাথমিক বীজটি বপন করে, আরো জানার সম্ভাবনাকে উস্কে দেয়। আমি বলবো যে সমাজ বিজ্ঞানে যে একটি ধারণা আছে যে আপনার কালচারাল রিলেটিভিজম, মানে হচ্ছে যে সাংস্কৃতিক অপেক্ষবাদ। আসমা বিথি সেটি সম্পর্কে সচেতন কিনা আমি জানি না, কিন্তু তিনি পুরোপুরি পেরেছেন সেই জায়গাটিতে পৌঁছতে। তিনি নিজেকে অতিক্রম করেছেন, নিজের যে বাঙালি সত্তা সেটিকে তিনি অতিক্রম করেছেন এবং অতিক্রম করে তিনি মান্দিদের সাংসারিক সংস্কৃতিকে, আচারকে তার ভেতরে প্রবেশ করে তার চোখ দিয়ে দেখার চেষ্টা করতে পেরেছেন। তিনি, আমরা জানি তিনি মূলত স্থির চিত্রের নির্মাতা এবং মান্দিদের ভেতরে তিনি আসলে যুক্ত হয়েছিলেন মূলত স্থির চিত্র তুলবেন বলেই। একটি সময় তার কাছে তার ভেতরে প্রেরণা জেগেছে যে ভিজুয়াল ডকুমেন্টেশন, মুভিং ইমেজের ডকুমেন্টেশন করবেন। সেভাবে এই চলচ্চিত্রটির জেনেসিস এবং বিষয়টা যে ভিজুয়াল ইন্টিমেসি বা দৃশ্যগত অন্তরঙ্গতা, সেটি একটি প্রধান মোটিভ হয়ে দেখা দিয়েছে। তার গায়ে আসলে এক ধরনের ভিজুয়াল সততার ছাপ লেগে আছে, যেটি আমার কাছে মনে হয় যে অনেক বড় একটি পাড়া। আপাতত আলম ভাই এখানে থামতে চাই। আচ্ছা, হ্যাঁ, অনেক ধন্যবাদ। আজকে আরো অনেকেই আছেন, আমরা আশা করছি তাদের কাছ থেকেও কিছু শুনতে পাবো। তবে মাহমুদ হোসেন এটার একটা নান্দি পাঠ, অন্তত একটা প্রস্তাবনার মতো জিনিস এনে তৈরি করে দিয়েছেন, যেটা আমাদেরকে আলোচনাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য খুবই সুবিধা হবে এবং কিছু নতুন দৃষ্টিকোণও আমরা এখানে পেলাম ছবিটিকে বিচার করার জন্য। তো আজকে যেহেতু অনেকেই আছেন জুমে, আমি অনুরোধ করব যে বলতে চান যে কোনো প্রশ্ন, জিজ্ঞাসা, মন্তব্য একটু যদি হাত তুলে দিতেন তাহলে ভালো হতো। এখানে একটা রেইজ হ্যান্ডের ব্যাপার আছে, তাহলে আর একসঙ্গে সবাই হয়তো কথা বলা শুরু করবে না। এটা কি করা সম্ভব? তাহলে আমরা সেভাবে যেতে পারি, কিন্তু কেউ যদি হাত না তোলে তাহলে হয়তো বা কেউ কেউ মাইক্রোফোনটা অন করে নিজেও বলা শুরু করতে পারেন, অথবা আমি কাউকে কাউকে হয়তো ডাকবো। একটি হাত উঠে গেছে প্রথমেই, মিশুক এহসান, আমাদের এই অনুষ্ঠানের কো হোস্ট এবং বিস্তারের একজন বেশ চলচ্চিত্র অনুরাগী দর্শক। মিশুক, তোমার প্রশ্নটি করো বা তোমার মন্তব্যটি। ধন্যবাদ আলম ভাই সুযোগ দেওয়ার জন্য এবং অনুষ্ঠানটি আয়োজন করার জন্য। আসমা বিথিকেও ধন্যবাদ এরকম একটি ডকুমেন্টারি তৈরি করার জন্য, এবং মাহমুদুল হোসেনকে অনেক বেশি ধন্যবাদ এরকম চুলচেরা বিশ্লেষণের জন্য। তো মাহমুদুল হোসেন যেটা বললেন যে আসলে এই সিনেমাটি স্ক্রিন শেয়ারে দেখে সিনেমাটা বোঝা বা এটার স্বাদ আস্বাদন করাটা পুরোপুরি ভাবে সম্ভব না। আর আমি নিজেও খুব একটা মানে দেখে মজা পাইনি আর কি, মানে স্ক্রিন শেয়ারে দেখে থেমে 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 যাচ্ছিল। তো সিনেমাটা নিয়ে এই জন্য কিছু বলছি না,
আমি শুধু একটা জিনিস জানতে চাই, সেটা হচ্ছে যে মান্ডি জনগোষ্ঠী আর গারো জনগোষ্ঠী কি একই? কারণ আমি যে যতটুকু পড়েছিলাম যে গারোরা নিজেদেরকে মান্ডি হিসাবে পরিচয় দেয়। তো সেক্ষেত্রে এখানে কেন ওদেরকে শুধু মান্ডি বলে পরিচয় করিয়ে দেওয়া হচ্ছে, বা গারো কথাটির উল্লেখ কোথাও কেউ করছেন না? এই বিষয়ে যদি কেউ একটু আলোকপাত করতেন বা আমার জ্ঞানকে যদি আরেকটু বাড়িয়ে দিতেন, তাহলে একটু সুবিধা হতো। হ্যাঁ, বলবো? হ্যাঁ আমি কি বিথি, বলবো? হ্যাঁ প্লিজ। এটা হচ্ছে আমি আসলে জানি না, এই জন্য আমি জানতে চাচ্ছি আর কি। মানে ঠিক আমি আছে। আমি আমাদের জানতাম যে হচ্ছে গারোরাই হচ্ছে মান্ডি বলে নিজেদেরকে। না, ঠিক আছে, আমরা সবাই তাই জানি, এবং আমাদের সবচেয়ে বড় কথা সরকারি নথিপত্রেই তো আসলে গারো জনগোষ্ঠী, গারো শব্দটা লেখা, কিন্তু এটা মূলত যেটা হয়েছে, মানে ওরা প্রথম যখন ময়মনসিংহের গারো পাহাড়, যেটা গারো পাহাড়ে ওদের প্রথম বসতি, সেইখানে যখন ওরা বসতি স্থাপন করতে পারলো, যেহেতু গারো পাহাড়ের পাদদেশে আহ, বসবাস শুরু হয়েছে, তখন ওই বাঙালিরা বা অন্যান্য মূলত তো বাঙালি যারা আছে তারা হচ্ছে ওই গারু। হ্যাঁ, এটা একটা গালির মতো হতে পারে, বা সুবিধার জন্য, বা গালি না হলেও সেটা হচ্ছে চেনানোর মতন বা চিহ্নিত করার জন্য তাদের একটা প্রচল ভাষা হিসেবে সম্ভবত, খুব সম্ভবত গারো নামটা বসে গেছে। হ্যাঁ, মূলত হচ্ছে এবং তারা মূলত মান্দি মান্দি জনগোষ্ঠী হিসেবে নিজেদেরকে পরিচিত করতে এবং পরিচয় দিতে স্বাচ্ছন্দ্য বোধ করে। এই তো। সিনেমাটা স্ক্রিন শেয়ারে দেখে একটু খারাপ লেগেছে, কারণ জায়গায় জায়গায় আটকে যাচ্ছিল। এটা আমার খুব খুবই খারাপ চাইবো লেগেছে। যে আমাদের মধ্যে সামনাসামনি যদি দেখতে প্রথমবার পারি। যারা দেখেছে আসলে তাদের জন্য এটা আমার জন্য এবং আমাদের জন্য, আমরা যারা এটা নির্মাণের সাথে ছিলাম বা দেখেছি, তাদের জন্য আসলে এটা হ্যাঁ, হ্যাঁ। অত্যন্ত দুঃখের বিষয়। ছবিটা আসলে আমরা দেখতে পাইনি আসলে। আশা হ্যাঁ, করছি খুব শীঘ্রই আমরা যাতে দেখতে পারি সেই ব্যবস্থা করে দিবেন। নিশ্চয়ই একটা ব্যবস্থা হবে, আলম ভাই আছেন, হ্যাঁ। হয়ে যাবে। ওকে, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, আর কেউ কিছু বলবেন? মুনির, আহমেদ মুনির, আমাদের কবি, গল্পকার, সাংবাদিক, বলো। ছবিটা দেখলাম, কাজের ফাঁকে ফাঁকে হলেও শুরু থেকে আলোচনাও শুনলাম। মাহমুদ হাসান অসাধারণ একটা আলোচনা করেছেন, এরপর আর আসলে বলার কিছুই নাই। তো আমার এই স্ক্রিনিংটা দেখার আগে আরেকটা দেখার সুযোগ হয়েছিল, পূর্ণাঙ্গ সিনেমাটা। তো তার কারণে আমার খুব একটা অসুবিধা হয়নি বুঝতে। তো এটা বিধির প্রথম কাজ হিসাবে আমি অভিভূত হয়ে গেছি যে এত পরিপক্কতার ছাপ, যে দুর্বলতার কথা মানে আলোচক বললেন, সেটা মানে আমার তেমন চোখে পড়েনি খুব একটা। কিছু ব্যতিক্রম ছাড়া এটার দৃশ্যায়ন, সিনেমাটোগ্রাফি এত অসাধারণ ছিল, এটা বলার মতো না। মানে মনেই হয় না যে এটা প্রথম মানে কারো উদ্যোগ হতে পারে আর কি। সেদিক থেকে এটা একটা অনন্য সাধারণ একটা ঘটনা। তা আমি বলবো যে চলচ্চিত্রকার, নির্মাতা মানে এই অনুপ্রেরণাটাকে সামনে রেখে তার ভবিষ্যতে আমাদেরকে আরো অসাধারণ কিছু কাজ উপহার। ধন্যবাদ আলম ভাই। ধন্যবাদ মুনির। আমাদের এখানে কবি শাহেদ কায়েস আছেন, আমাদের প্রবীণ বিধান দা আছেন, স্থপতি বিধান বড়ুয়া, ঢালিয়াল মামুন আছেন, শিল্পী ঢালিয়াল মামুন, মইনুল আলম ভাই আছেন, আলোকচিত্রী পাভেল আল মামুন, চলচ্চিত্র প্রামাণ্যচিত্র নির্মাতা সাইদুল ইসলাম কবি, সৈকত দে কবি এবং চলচ্চিত্র বোদ্ধা, অনেকেই আছেন। আশা করি আমরা আরো কিছু কথা শুনতে পাবো অনেকের কাছ থেকে। আলম ভাই, হ্যাঁ বলো। বলবো? শাহেদ কায়েস, হ্যাঁ কবি শাহেদ কায়েস। প্রথমে ধন্যবাদ জানাই বিস্তারকে যে এই আয়োজনটি করার জন্য। আর আমার মানে আমি আসলে যখন এটা চুনিয়াতে আসমা ওখানে গেল ওরা পুরো টিম নিয়ে এবং সেটা স্ক্রিনিং হলো, ওই সময়টা আমি ছিলাম না, বাট শুনেই মানে শোনার পরে আমি অনেক গল্প শুনেছি, ভাবছি হচ্ছিল যেটা দেখার সুযোগ হয়নি। বাট এই জন্য আমি ধন্যবাদ জানাই বিস্তারকে, অ্যাটলিস্ট এটা জমে হলেও দেখার সুযোগ হয়েছে। যদিও এটা সত্য যে সরাসরি দেখতে পারলে, স্ক্রিনিং দেখতে পারলে আরো ভালো লাগতো, যে জায়গাগুলোতে আটকে যাচ্ছিল। বাট সব মিলিয়ে এটা একটা অসাধারণ কাজ। আমি আসমা বিথিকে ধন্যবাদ জানাই। মানে এটা যে আসলে আমি মনিরের সঙ্গে একমত যে আসমা বিথির প্রথম কাজ, এটা দেখে মনে হয়নি। এবং অসংখ্য ধন্যবাদ আসমা তোমাকে এই অসাধারণ কাজটি করার জন্য। এবং গত নভেম্বরে আমি গিয়েছিলাম চুনিয়াতে, আমি এবং প্রীতি, আমরা অনেকে গিয়েছিলাম।
তখন প্রথম আমি জনিক নকরেগের সঙ্গে মানে কথা বলি, ছবি তুলি, এবং আমার মধ্যে কিন্তু এক ধরনের ছিল যে এই যে অসাধারণ একটি মানুষ, ওনাকে নিয়ে কেন কাজ হচ্ছে না। আর যদিও এই প্রশ্ন আমার করা হয় নাই মানে রাজীবকে কিংবা সুধীরকে, বাট আমার ভিতরে ভিতরে ছিল। এবং বরং এবং সাগর যখন মানে সাগরের সঙ্গে সাগর মোল্লা ওখানে থাকি কাছাকাছি, ওর সঙ্গে তো আড্ডা হলো, তো ভিতরে ভিতরে কিন্তু এই প্রশ্ন আমাদের ছিল। পরে যখন জানলাম যে আসমাকে কিন্তু কাজ করেছে documentary, আমি আসলে খুবই খুশি হয়েছি। এবং আমি চাইবো যে সরাসরি এটা দেখার সুযোগ হোক। আর আসমা বিদিকে আমি অনুরোধ করবো যে নারায়ণগঞ্জে যদি আমরা সুবর্ণগ্রাম সংস্কৃতি প্রাঙ্গণ থেকে একটি অ্যারেঞ্জ করি, নারায়ণগঞ্জে আমাদের সিনেস্কোপ আছে যেটা পাঠাগারে, তো আলিয়া মজুমদার পাঠাগারে, তো যদি এটা করা যায় তাহলে খুবই ভালো হয়। আমি আসমার কাছে জানতে চাই এটা সম্ভব কিনা, আমরা যদি অ্যারেঞ্জ করি। কথা হবে এটা নিয়ে। আচ্ছা, ধন্যবাদ শাহেদ। আমি যা বলছিলাম, আরো কয়েকজন আছেন, জাহিদ ইসলাম আছেন শিল্পী নিউ ইয়র্ক থেকে, আছেন জুনায়েদ রশিদ, তিনিও একজন চলচ্চিত্র নির্মাতা, মাহমুদ আলম সৈকত আছেন লেখক অনুবাদক। তো আর কে কার কাছ থেকে? জাহিদ হাত তুলেছে, আমি জানতাম জাহিদের কথাই শুনতে চাই। জাহিদ প্লিজ। ওই মাহমুদ ভাই বেশিরভাগই বলে দিচ্ছেন। না তারপর আরো যদি কিছু। আলম ভাইকে ধন্যবাদ, বিস্তারকে ধন্যবাদ। আসমার সাথে আমার মনে পড়তেছে না চিনি কিনা, কিন্তু স্যালুট টু ইউ। মানে ওই মাহমুদ ভাই যেটা বললো একদমই আমি ওটাই ভাবতেছিলাম। উনি বলে দিচ্ছেন যে এই যে এক্সোটিসিজম, আমরা পাহাড়ি বা যে কোনো ওই ওই ধরনের ইমেজ খুঁজি যখন, একটা ক্রাইসিস পুরা। মানে এর আগে একটা বই পাবলিকেশনের সময় কাজ করছিলাম নাইম মোহাম্মদের সাথে, তখন ইমেজ খুঁজতে গিয়ে ছবি ব্যবহার করবো, কোনো ছবি নাই। তো অনেক ভালো লাগলো ওই জায়গা থেকে। প্রথম কয়েক মিনিট মিস করছি, ফেসবুকে দেখতে গিয়ে দেখলাম ওই যে ওভারল্যাপ হচ্ছিল অনেকের মাইক খোলা, পরে এখানে এসে আমি মনে বকাবকিও করলাম মাইক বন্ধ করার জন্য। যেটা ভালো লাগছে সেটা হচ্ছে আর্লি 80s এ একটা সাউন্ড অ্যালবাম পাবলিশড হয় ফ্রেঞ্চ রেডিওর উদ্যোগে। পরবর্তীতে এটা যখন সিডি আকারে পাবলিশড হয় 93-94 সালের দিকে, তারই 2-1 বছরের মধ্যে আমার হাতে এসেছিল। তো ওইটা আবার আমি কালেক্ট করে ঢাকায় নিয়ে এসেছিলাম। তখন পাঠশালার কিছু বন্ধু বান্ধব খুব এক্সাইটেড, আমরা অনেকেই ওইখানে তখন যাচ্ছিল, কাজ শুরু করেছিল স্টিল ফটোগ্রাফি। বাট দেন ওই এক্সোটিক ওই জায়গা থেকে ভেঙে বেরোনোটা না টাফ। সো সেই জায়গা থেকে বিথি এগেন মানে স্যালুট টু ইউ, যে ওই জায়গা থেকে বেরিয়ে এসে যেটা মাহমুদ ভাই বললো একদমই, মানে ওই যে ওনাকে গ্লোরিফাই না করে ওনার সাথে যে রিলেট করতে পারা, যে মানে আমার মতনই একজন মানুষ আমার মতন করেই কথা বলতেছে। হ্যাঁ, ভাষা ডেফিনেটলি ভিন্ন সেখানে, বাট মানে ওই সেপারেশনটা নাই। সো সেটা একজন ফিল্ম মেকার হিসেবে হ্যান্ডেল করাটা যে কত, অথবা যে কোনো প্র্যাকটিশনার, মিডিয়ার প্র্যাকটিশনার হিসেবে ওটা হ্যান্ডেল করাটা যে কত টাফ ব্যাপার, এটা আমি বুঝি। তো সেখান থেকে অভিনন্দন, থ্যাঙ্কস। অনেক ধন্যবাদ জাহিদ যুক্ত হওয়ার জন্য। ও আর ওই গারোর শব্দটার ব্যাপারে, মানে এটা তো আমাদের দুর্ভাগ্য, এটা তো শুধু বাংলাদেশ সরকারকে বললে চলবে না, এটা মনে হয় আমরা ইম্পেরিয়াল সময় থেকে ইনহেরিট করছি বিভিন্ন এরকম নাম, মানে যে কোনো জনগোষ্ঠীকে একটা এলাকার নামে বেঁধে ফেলা। তো এটা কিভাবে ভাঙা যায়, বড়রা যারা আছেন আরো অনেক দিন ধরে এইগুলা নিয়ে কাজ করতেছেন, সেটা একটা। আরেকটা দিক হচ্ছে যে বিথিকে প্রশ্ন যে এটা তো ধরেন আমরা যতই বলি না কেন স্টিল অ্যান আউটসাইডারের লেন্স দিয়ে দেখলাম। ওইখানে আপনার সেন্সটা কি পেলেন, যে এই যে লাস্টের দিকে একটু দেখলাম যে ওই জনগোষ্ঠীর মধ্যে যারা নতুন জেনারেশন, তাদের মধ্যে কেউ কেউ ওই যে দেখে শেখার কথাটা যেটা বলতেছে লাস্টের দিকে আমরা একটু দেখলাম, যে ওরাও একটু আসছে, এসে একটু তালগুলা দিয়ে একটু নাচগুলা করার চেষ্টা করতেছে, রিচুয়াল গুলা করার চেষ্টা করতেছে। আর ওইটা কি হোয়াটস দ্য সেন্স, আপনার কি সেন্স যে ওইটা কি কন্টিনিউটি থাকতে পারবে, সম্ভব ওখানটায়? I don't know আমার মানে কোয়েশ্চেনটা ক্লিয়ার কিনা। না আমি বলবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি বোধহয় বুঝতে পেরেছি প্রশ্নটা। এখন এটা আসলে খুব কঠিন বলা, কিন্তু যে কোনো বিষয় তো আসলে তুলে ধরতে হয়, একটা প্রচেষ্টা থাকতে হয়। হ্যাঁ, থাকলে পরে এটা হচ্ছে এরপর কতটুকু এগুবে বা কতটুকু এগুবে না, সেটা তারপর হচ্ছে নির্ধারণ করার একটা বিষয়, বা এটা ধাপে ধাপে সময়ের একটা ব্যাপার, বোঝা যায় যে আর বোঝার কেউ না কেউ তো বুঝবে, কেউ না কেউ তো ধারণ করবে। নয় যে এখানে আসলে এই পুরো ফিল্মটা করতে গিয়ে আসলে যে অভিজ্ঞতাটা হলো, এটা আসলে একটা
মানে বলবো একটা চমৎকার জার্নি। এই জার্নিটার মধ্য দিয়ে মানে অনেকগুলো বিষয়ে নিজেরই আসলে বোঝাপড়া হলো, নিজেই বুঝলাম। হ্যাঁ, আমি যদি কাজটা করতে না যেতাম আমি তো অনেক কিছু জানতাম না। এই যে গারোদেরকে মান্দি মানে ওদের আসল পরিচয় যদি মান্দি জনগোষ্ঠী বা ওদের আসল সত্তাটা যে তাই, এবং গারোটা যে অনেকটা আসলে ওদের উপর চাপিয়ে দেওয়া নাম, এটা তো আমি নিজে কাজ করতে গেলে নিজেও আসলে আমি জানতাম না এর আগে, এটা কাজ করতে গিয়েই আমার অভিজ্ঞতা। তো এরকম আসলে যার অন্বেষণের ব্যাপারটা থাকবে সে নিশ্চয়ই রিলেট করতে পারবে, সে জানবে, সে জানতে পারবে। সেরকম নতুন জেনারেশন, নিউ যে জেনারেশনটা আসছে তারাও কেউ না কেউ কানেক্ট করতে পারবে, এবং কেউ না কেউ করার মধ্য দিয়ে আসলে একটা মস্ত জায়গায় কখনো না কখনো পৌঁছে যাবে। আমি আশাবাদী হতে চাই। আচ্ছা, জাহিদ একেবারে হৃদয় চিহ্ন দেখিয়েছে, তোমার উত্তরটা তার খুবই পছন্দ হয়েছে আর কি, বুঝতে পারছি। আচ্ছা, আর কেউ কারো অংশগ্রহণ, কোনো প্রশ্ন, মন্তব্য, অনুভূতি প্রকাশ, যে কোনো কিছু হতে পারে। ঢালিয়াল মামুন কথা নিশ্চয়ই সবাই শুনতে চাইছে বা চাইবে, কারণ ঢালিয়াল মামুন অনেক আগেই চাকমাদেরকে নিয়ে কাজ করেছেন, কাপ্তাই বাঁধ এবং তাদের জনগোষ্ঠীর সংগ্রাম, ব্যর্থতা, বিষণ্ণতা এসব নিয়ে। তো আমরা নিশ্চয়ই তার কথা শুনতে পাবো। আরো কেউ যদি আগ্রহী হন এই মুহূর্তে। মাহমুদ আলম হাত তুলেছে, আমি মাহমুদের কথা তাহলে শুনি। হ্যালো মাহমুদ, সৈকত, বলো। হ্যাঁ, মাইক্রোফোনটা অন করতে হবে। যখন অন করার দরকার ছিল না তখন অন করে রেখেছিলে তুমি সৈকত, আর 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 এখন অন করছো না। আচ্ছা, না তোমার নেটের কানেকশন বেশ খারাপ, আমার মনে হচ্ছে না কথা শোনা যাচ্ছে, তো আরেকবার চেষ্টা করো। একটু ভাঙা ভাঙা, তবু বলো বলো। হ্যালো, ঠিক আছে, বলো। না না না, বলতে বলছি। হ্যালো সৈকত, ডিসকানেক্টেড। না ডিসকানেক্টেড না, সে আবার মাইকটা অফ করে দিল, আবার মাইক্রোফোনটা আর কি মিউট করে দিল। সৈকত কি আমার কথা শুনতে পাচ্ছ? মাহমুদ আলম, সৈকত? না, আচ্ছা সমস্যা, আচ্ছা কোনো সমস্যা, হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আমি কি একটু সুযোগ পাবো আলম ভাই? হ্যাঁ 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 হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, ওকে একেবারে শারীরিক ভাবে হাত তুলে দিয়েছে, দৈহিক ভাবে ভালোই হলো। হ্যাঁ বলো। আমি এই চলচ্চিত্রটির সাথে আমার পরিচয় আজকেই না, আমি এর আগেও চলচ্চিত্রটি কয়েকবার দেখেছি যখন প্রথম নির্মাণ করে, তো যে কারণে আমি এটার ভেতরে ছিলাম এবং এটা নিয়ে একটা পূর্ব অনুভূতি আমার ভেতরে ছিল। কিন্তু আজকে আসলে প্রথম এই দেখাটা খুব সুখকর হয়নি, বারবার কয়েকবার আটকে গেছে, এটা সবাই বলছিলেন, আমিও বলবো। তবে আপনার কাছে অনুরোধ থাকবে যে এটাকে আমাদের বড় পর্দায় যেন একদিন সবাই মিলে দেখতে পারি, এরকম একটা সুযোগ তৈরির। চলচ্চিত্রটি নিয়ে প্রথমে আমি বলবো এটা শব্দটি নিয়ে, যেটি কেউ এখনো বললেন না, আমি শুনতে চাচ্ছিলাম। শব্দটি আসলে, শব্দের কাজটি অসাধারণ হয়েছে। একেবারে টাইটেল থেকে শুরু করে শেষ মুহূর্ত পর্যন্ত আমি দেখেছি যে প্রকৃতির যে শব্দগুলো, সেই শব্দগুলোই বারবার ব্যবহার করা হয়েছে। একেবারে ওই বনের শব্দ, ওদের আয়োজনের শব্দ, কোনো শব্দটি মানে তৈরি করা শব্দ না, কোনো ফলি মেকিং আমি এখানে পাইনি, যে এটি একটি খুব ভালো লাগার মতো বিষয়। তারপর বিথি যেহেতু একজন ফটোগ্রাফার আগে থেকেই, উনি খুব ভালো সিনেমাটোগ্রাফিক ওয়ার্ক করেছেন, যেমন বনের মাঝে গাছের সাথে আলোর যে সম্পর্কটা, এটা অনেক জায়গায় খুব দারুণভাবে এসছে। তো এখানে চলচ্চিত্রটির দর্শনগত জায়গাতে এটা খুব বেশি নতুন এটা বলবো না, কিন্তু নির্মাণের দিক দিয়ে এটি অনেক অসাধারণ হয়েছে। একটু ভিন্ন বিষয়ে যাব, সেটা হচ্ছে যে এই চলচ্চিত্রটি নির্মাণের সময় আমি যতটুকু জানি বিথি তার নিজস্ব উদ্যোগে নির্মাণ করেছেন। তো এত সুন্দর একটি কাজ নিজস্ব নির্মাণে উনি এনেছেন, এর জন্য তাকে অনেক অভিনন্দন এবং ধন্যবাদ। এবং তিনি যেন হারিয়ে না যান। আমাদের অনেক নির্মাতারাই এরকম একটি সুন্দর কাজ করার পরে পরবর্তীতে অর্থের জন্যই অনেকে হারিয়ে যান, তো তার ক্ষেত্রে যেন এটি না হয়। উনি যেন পরবর্তী কাজগুলোর করার সময় ঠিক যথাযথ আর্থিক সহযোগিতা নিয়ে কাজটি করতে পারেন। ব্যক্তিগত হাত দিয়েই এত সুন্দর একটি কাজ এসেছে, তো সেখানে আমরা আশা করব আরো বড় পরিসরে উনি অনেক বড় কাজ করবেন। ধন্যবাদ। ঠিক আছে,
এটা আমাদের সবারই প্রত্যাশা। প্রথম ছবিতে যিনি এতখানি আশা জাগিয়েছেন, প্রত্যাশা জাগিয়েছেন, তার কাছ থেকে নিশ্চয়ই আমরা আরো অনেক এবং আরো বড় মাপের কাজ চাইবো। বিশেষ করে প্রামাণ্য চিত্রে অনেক কিছু করার সুযোগ রয়েছে এবং সবসময় একটা আমাদের মধ্যে একটা হাহাকার যে কেন হচ্ছে না, কেন হচ্ছে না, বাংলাদেশে এত বিষয় এবং বিথির এত অভিজ্ঞতা হয়েছে। আমার মনে হয় তার এই অভিজ্ঞতা ঝুলি থেকে আরো কিছু ছবি আমরা অচিরেই পাবো। এবং আচ্ছা, আরেকজন হাত তুলেছে শাওন, আমি দেখতে পাচ্ছি। শাওন, বলো কিছু। সেই শর্ট ফিল্ম ফোরামের একজন মেয়া কর্মকর্তা এবং বেশ চলচ্চিত্র বোদ্ধা অনুরাগী। বলো শাওন। আচ্ছা, আসমা আপা ভালো আছেন আশা করি। আমি ছবিটা দেখার সুযোগ হয়েছে ফেস্টিভ্যালে। আমি লিবারেশন ডগ ফেস্ট বাংলাদেশের ফেস্টিভ্যাল প্রোগ্রামার, যেটাতে আপনার ছবিটা সাবমিট করেছেন। সো আমরা আশা করছি লিবারেশন ডগ ফেস্ট বাংলাদেশের ছবিটা হয়তো একটা সুসংবাদ আপনাকে দিতে পারবো। সো আমি যেহেতু ফেস্টিভ্যাল প্রোগ্রামার এবং চলচ্চিত্র ডিস্ট্রিবিউশন নিয়ে আমার অনেক আগ্রহ, আমি আপনার ফেস্টিভ্যাল আপনার মানে সাবমিশন ডিটেলস থেকে জানতে পেরেছি যে ছবিটা 8 সেপ্টেম্বর 2020 লন্ডনে দেখানো হয়েছিল। সো এই টোটাল ডিস্ট্রিবিউশন জার্নিটা সম্পর্কে আমি আপনার কাছ থেকে আরেকটু জানতে চাচ্ছি যে আপনি কিভাবে ডিস্ট্রিবিউশন প্ল্যানিংটা করেছিলেন এবং কিভাবে কোথায় কোথায় ট্রাই করেছিলেন, টোটাল প্রসেসটা সম্পর্কে আমি একটু জানতে চাচ্ছি আমার প্রোগ্রামিং এর আগ্রহের জায়গা থেকে। ধন্যবাদ। আচ্ছা, বলবো? হ্যাঁ, আমি খুব প্ল্যানিং বা ভাবনা চিন্তা করে আসলে আচ্ছা। কোনো কিছু করিনি। সেটা হচ্ছে কার যেন ফোন বাজছে। আমি যেটা করি সেটা হচ্ছে আমি কি মিউট করে? সেটা হচ্ছে একটুখানি কাজ করার পর ভাবি যে তারপর কি করব, একটুখানি কাজ করার পর তারপর ভাবি কি করব। মানে একসাথে অনেকখানি স্বপ্ন দেখার যে ভার সেটা নিতে পারি না। হ্যাঁ, বা বুঝি যে বাস্তবতাটা তো সবসময় হচ্ছে সব বিষয় আসলে ওভাবে সাপোর্ট করে না। তো সেই ক্ষেত্রে হচ্ছে ওই ঢেউ কেটে কেটে যেরকম চলার একটা বিষয় থাকে ওরকম। তো ডিস্ট্রিবিউশন জার্নি গুলো আসলে আলাদা কিছু নেই। যখন প্রথমবার ছবিটি সম্পূর্ণ হলো, সম্পূর্ণ হওয়ার পর আমি তো ভাবছি এবার কি করব। হ্যাঁ, এবার কি করব? তো আমার লন্ডনে আমার এক প্রবাসী বন্ধু আছে, সে ওর নাম হচ্ছে কান্তা তাজরিন। ও দেখলো, দেখার পর ওর এক বন্ধু আছে জন বেকার, তিনিও কোনোভাবে দেখে ফেললেন ছবিটি। দেখার পর ওরা আগ্রহ নিয়ে বললো যে আমরা তো এখানে আমাদের একটা ওই যে আছে আমাদের গ্যালারি, সেখানে আমরা এটা দেখাতে পারি। হ্যাঁ, আমরা কয়েকজন বসে দেখতে পারি। ওনার কাছে খুব ভালো লাগলো ট্রেলার বা সবকিছু দেখে। তো ওরাই আয়োজন করলো। সেভাবে লন্ডনে সেটা শো হয়ে গেল। মানে আসলে এখানে কিছু করতে হয়নি। তারপর হচ্ছে আর আমার হচ্ছে প্রথম থেকেই আমার একটাই স্বপ্ন ছিল যে এটা হচ্ছে আমি যেই জনগোষ্ঠী নিয়ে কাজ করেছি বা যেই জায়গাটায় কাজ করেছি সেই মানুষদেরকে দেখানো। অবশ্যই জনিক নকটেক, ওনার অনেক বয়স হয়েছে, 115, 20, 22 বয়সটা ফিক্সড নয়, কিন্তু অবশ্যই 100-র উপরে সেটা। কারণ হচ্ছে তখন তো আসলে ওদের বয়স ফিক্সড করে বলাটাও খুব কঠিন। কারণ হচ্ছে তো ওরা জুমের হিসাবে বয়সটাকে নির্ধারণ করেন। হ্যাঁ, ঠিক ওভাবে তো কেউ এখনকার মতন সময় কাল এগুলো লিখে রাখতো না। তো যাই হোক, ওনার অনেক বয়স হয়েছে। হ্যাঁ, ওনাকে নিয়েও আমার একটা সন্দেহান, আমি যে করছি কাজটা ওনাকে আমি দেখাতে পারবো তো। হ্যাঁ, তো আমার একটাই স্বপ্ন ছিল যে আমি ওখানে দেখাবো, ওই জনগোষ্ঠী দেখাবো, যে মানুষগুলোকে নিয়ে আমি কাজ করেছি সেই মানুষগুলোর কাছে যাব। হ্যাঁ, তাদের এক্সপ্রেশনটা দেখবো। তো সেই সেই কাজটা আমি করতে পেরেছি, এটাই আমার কাছে। এছাড়া আমি ডিস্ট্রিবিউশন নিয়ে, এছাড়া এরপর এর মধ্যে কিন্তু আরো বেশ কয়েকটা ফেস্টিভ্যাল বাংলাদেশে হয়ে গেল, আমি জানি না। এটা এই যে লিবারেশন ডগ ফেস্টে পাঠানোর ঘটনাটা হচ্ছে আমাদেরই এক বন্ধু একটু ছোট ইমেজ শট পাঠিয়েছে যে এরকম হয়েছে, ওখানে পাঠাতে পারো। আমাদের চিত্রভাষা বলে একটা গ্যালারি আছে, গ্যালারির একজন বন্ধু শুভাকাঙ্ক্ষী। তো সেটা দেখে হচ্ছে ওখানে পাঠানো, কিন্তু ওখান থেকে কিন্তু কোনো রিপ্লাই পাইনি। তো ওই ছবিটা কি গেল না এটা এখনই জানতে পারলাম। এটা খুব মজার ঘটনা। আমরা মার্চের 20 তারিখে আসলে অফিশিয়ালি অ্যানাউন্স করব। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, তো শাওন তো বলেই দিল যে একটা সুসংবাদ পেতে যাচ্ছি আমরা আর কি। তো অনেক ধন্যবাদ। আচ্ছা, আমরা কিন্তু আস্তে আস্তে সময়ের শেষ পর্যায়ে চলে আসছে। আমরা 9টায় শেষ করি, বাট কারো কোনো বক্তব্য থাকলে আমরা আরো এটাকে টানতে পারবো কিছুক্ষণ। হ্যাঁ, হ্যাঁ, সুমন আছে এখানে? কোথায়? আমি সুমনের নাম দেখছি না, শুধু অন্য কোনো ছদ্মনামের। ও, শুধু সুমন একজন আছে। হ্যাঁ, এইটাই কি রেজলভ করিম সুমন? তাহলে হ্যাঁ, হ্যাঁ সুমন, তো তোমার কথা শোনার জন্য পরিচালক উদ্গ্রীব হয়ে আছেন, আমরা নিজেরাও উদ্গ্রীব হয়ে আছি। তো তুমি বলো তো, কারণ ছবিটা তুমি আগেও দেখেছো, ফলে আজকের এই
প্রদর্শনী যদি তোমার মনোপত নাও হয়ে থাকে আগের অভিজ্ঞতার আলোকে বলতে পারো। আচ্ছা, ধন্যবাদ আলম ভাই। হুম হুম। এই আয়োজনের জন্য বিস্তারকে ধন্যবাদ জানাই। এখানে আমি আসলে আজকে এসেছি মূলত মাহমুদুল হাসান ভাইয়ের আলোচনাটা শুনবার জন্য, কারণ জানতাম যে উনি আলোচনা করবেন এবং সে আলোচনাটা শুনে ছবির অনেকগুলো দিক যেটা সাধারণ দর্শক হিসেবে আমি বুঝতে পারি না সেটা বোঝার সুযোগ ঘটলো। তো দুলাল ভাইকে বা মাহমুদুল হাসান ভাইকে আন্তরিক ধন্যবাদ জানাই। বরাবরের মতো তিনি চমৎকারভাবে খুব সংক্ষেপে অল্প পরিসরে এখানে আলোচনা করলেন। আর ভাগ্যিস ছবিটা আগে দেখা ছিল, না হলে আমার নেটের যে অবস্থা তাতে এইভাবে জুমে এই ছবি দেখে আদৌ কিছু বুঝতে পারতাম কিনা সন্দেহ। তো যারা টুকরো টুকরো বা কাঁপা কাঁপা ভাবে দেখলেন, আশা করবো যে তারা পরে খুব মসৃণ ভাবে দেখার সুযোগ পাবেন। না হলে ছবির প্রতি সত্যি অবিচার হবে এবং দর্শকদের প্রতি হবে যারা সময় নিয়ে কষ্ট করে দেখলেন। আর আমার সৌভাগ্য হয়েছিল, আমি আসলে ছবি নিয়ে তো কিছু বলবার নেই সেরকম, নতুন করে যে ছবিটা ভালো লেগেছে এখানে বলতে পারি যে আমার সৌভাগ্য হয়েছিল যখন ছবিটা চুনিয়াতে প্রদর্শনী হলো কিছুদিন আগে। তো তখন বিথির এবং এই ছবির এবং মধুপুরে তখন একটা বিয়ের অনুষ্ঠানও ছিল একই সঙ্গে, সেই মান্দিদের একটি যুগলের বিয়ে। তো সেখানে অনেকের সঙ্গে আমারও যাবার সুযোগ হয়েছিল এবং এই ছবিটাই আমি ব্যক্তিগতভাবে বলতে পারি যে ছবিটাই আমাকে চুনিয়াতে যেতে বা মধুপুরে যেতে আগ্রহী করে তুলেছিল। এবং জনিক নকরেকেও সামনাসামনি দেখে আমি কখনো ভাবিনি যে ছবিটি মানুষকে, যার এত বয়স, তাকে সামনাসামনি দেখতে পাবো। এবং তাকে দেখি কিন্তু দেখে যেতে যখন তার সঙ্গে পরিচয় হয় তিনি অন্ধ এবং চোখে দেখতে পাচ্ছেন না ঠিক, কিন্তু তার সঙ্গে দেখা হলো, এটা আমার একটা খুব বড় অভিজ্ঞতা। কারণ ছবির মধ্য দিয়ে তাকে জেনেছি, তাদের জীবনকে জেনেছি। এবং কবি মিঠুন রাকসাম, যিনি আগে অনেকবার আমাকে মিঠুন বলেছে যেতে যাওয়া হয়ে ওঠেনি, মিঠুনই নিয়ে গেল বিথির ছবির সময় আমাকে, বিথির আমন্ত্রণে গেলাম। তো এটা একটা খুব বড় অভিজ্ঞতা ছিল, এটা ছবির বাইরে ঘটনা করছি আমি। এই ছবির বাইরে গিয়ে ছবির মধ্য দিয়েই জানা তাদেরকে এবং আবার সেই ছবির মানুষ এবং সে জীবনকে সেখানে দু একদিন থেকে ছবির প্রদর্শনী এবং অন্যান্য অনুষ্ঠানের মধ্য দিয়ে দেখা, এটা আমার জন্য একটা খুব বড় অভিজ্ঞতা। এটা না হলে মনে হতো যে সত্যি একটা কিছু অসম্পূর্ণতা থেকে গেল। এই জন্য আমি বিথিকে বিশেষভাবে ধন্যবাদ জানাবো, মিঠুনকে জানাবো, বন্ধুদের জানাবো, চিত্রভাষা এবং আরো যারা যুক্ত আছেন এই ছবিটার সঙ্গে। ধন্যবাদ। আচ্ছা, ধন্যবাদ। আচ্ছা, মাহমুদুল হোসেন দুলালের কাছে আমার নিজের একটা জিজ্ঞাসা, আশা করি দুলাল তার অবস্থানটা আমাদের সঙ্গে ভাগ করে নেবেন। দুলাল, তুমি এক জায়গায় বলছিলে আলোচনায় যে ছবিতে যে ইন্টারভিউ গুলো দেখানো হচ্ছে, সাক্ষাৎকার গুলো দেখানো হলো, সেটার প্রয়োজন আছে কি নেই, পক্ষে বা বিপক্ষে অবস্থান হতে পারে, যে এটা নিয়ে বিতর্ক বা তর্ক চলতে পারে আর কি। কেন এই কথা বললে এবং এই ক্ষেত্রে তোমার নিজের কি অবস্থান সেটা যদি একটু আমাদের সঙ্গে ভাগ করে নিতে। আসলে আমার জায়গাটা এরকম আলম ভাই, যে আমি খুব খোলা মনে একটা কাজ দেখি। আমি শুধুমাত্র ইন্টারভিউ বেসড একটা ডকুমেন্টারি দেখেও তার ভেতরে ভালো লাগা কাজ করতে পারে। আবার একটা ইন্টারভিউ, মানে আমার কাছে এই ছবিটা মনে হয়েছে যে বিথির যে সাহসের জায়গাটার কথা আমি বারবার বলছি, সেটি হচ্ছে যে তিনি এই বিষয়টি নিয়ে খুব উত্তেজিত থাকেননি যে আমাকে এই বিষয়টা অবশ্যই কমিউনিকেট করতে হবে বা ওনার নিজের কোনো একটি দৃষ্টিকোণ আছে, সেই দৃষ্টিকোণটিকে ওনাকে তুলে ধরতে হবে। এই ছবির ভিজুয়ালাইজেশন এবং যেভাবে গঠন, ভিজুয়াল স্ট্রাকচার বা ন্যারেটিভ স্ট্রাকচারটা যেরকম আছে, তো সেই স্ট্রাকচারের ভেতরে যদি এই সাক্ষাৎকারগুলো নাও থাকতো তাহলে আমরা একটা ডাইমেনশন মিস করতাম, যে ডাইমেনশনটা হচ্ছে যে মানে জনিক নকরেকের হয়ে ওঠা, তারপরে এই সাংসারিকের আচার অনুষ্ঠানগুলোর ব্যাপারে তাদের মানে যে সমস্ত তথ্যগুলি সাক্ষাৎকারগুলোর ভেতর দিয়ে এসছে, সেই জিনিসগুলোকে আমরা মিস করতাম। কিন্তু আমার কাছে মনে হয় যে তারপরও যে সাবজেক্টিভ যে ফিলিংটা আমাদের ভেতরে তৈরি হতো, সেটাও যথেষ্ট ধনী একটা ফিলিং। হ্যাঁ, সেই জায়গা থেকে আমি কথাটা বলার চেষ্টা করেছি। কিন্তু ডেফিনেটলি এই এটা পরিচালকের চয়েস যে তিনি আমাদেরকে এই সাক্ষাৎকারগুলো দিয়েছেন এবং সেগুলো দেওয়ার ফলে আমরা আরেকটা ডাইমেনশনকে পেয়েছি, যে ডাইমেনশনটা থাকা বা না থাকা, মানে এটা একটা প্রাকল্পিক বিতর্ক, হাইপোথেটিক্যাল বিতর্ক। না থাকলে এটার আরেক রকমের মজা হতো, থাকার ফলে এটির একটা ভিন্ন ধর্মী মাত্রা পেয়েছে। সুতরাং এটা পক্ষের বা বিপক্ষের ব্যাপার না আসলে। না, আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয়েছে সাক্ষাৎকারগুলো
না থাকলেই বোধহয় আমার বেশি ভালো লাগতো, যে এই ধরনের ভালো লাগাগুলো আসছিল, যে তার হাঁটা, পাতার শব্দ, তার বিড়বিড় করে কথা বলা, কবিতা, তার মন্ত্রের মতো ওই বাজনা, ওগুলোই আমাকে যথেষ্ট ছবিটার ভেতরে ঘোরের মধ্যে টেনে নিয়ে গিয়েছিল। মাঝে মাঝে সে সাক্ষাৎকারগুলোর জন্য ছন্দপতন ঘটাচ্ছিল। রাখা যেতে পারতো, তথ্যগুলো জরুরি, কিন্তু সেগুলোকে আর একটু অন্য কোনো ভাবে, কোনো আঙ্গিক থেকে, নেপথ্য থেকে, বা আমি জানি না, সেটা পরিচালকের পছন্দ করা যেতে পারতো হয়তো, এটা আমার ব্যক্তিগত অবস্থান। আর আর পাভেল যে কথাটি বলেছেন আলম ভাই, সরি হ্যাঁ সরি হ্যাঁ আলম হ্যাঁ ভাই, হ্যাঁ, না, পাভেল যে কথাটি বলেছেন সেটা আসলে সাংঘাতিক রকম গুরুত্বপূর্ণ। গুরুত্বপূর্ণ। আমি মানে যে এই বিথিকেও ছবির জানতে, যে অ্যাম্বিয়েন্ট সাউন্ডকে বিথি ব্যবহার ব্যবহার কর, করেছেন সেটি হুম, খুবই খুবই ধ্বনি, খুবই খুবই ধ্বনি উচ্চাঙ্গের সাউন্ড। এটা। হ্যাঁ, এটা খুব হ্যাঁ, দুর্লভ, সহজে দেখা যায় না আমাদের ছবিতে আসলে আর কি। সেটা সে কিভাবে করলো আমিও জানতে চাইবো, একটু পরেই তার কাছে জানতে চাইবো আর কি। তো তুমি যখন আসলে, তোমার কাছে আরো একটা জিজ্ঞাসা, মুক্তিযুদ্ধ, বঙ্গবন্ধু, ওই প্রসঙ্গগুলো কি খুব স্বতঃস্ফূর্ত ভাবে এসছে এখানে বলে তোমার মনে হয়েছে, নাকি ওগুলোরও প্রয়োজন অপ্রয়োজন নিয়ে কোনো প্রশ্ন উঠতে পারে কোনো কোনো দর্শকের মনে? তোমার কি মনে হয়েছে যে সমালোচক হিসেবে? মানে যে কোনো সাক্ষাৎকারই কিন্তু আলম ভাই খানিকটা আয়োজিত। হুম হুম হুম, হুম মানে যেটা মানে হয় তো, কাজেই সেখানে মানে কথাগুলো এসছে এবং কথাগুলো যখন বলা হচ্ছে, আমার কাছে মনে হয়েছে যে যে সাক্ষাৎকারগুলো আসলে এক একটা ডাইমেনশনকে ধরে জনিক হুম নকরেকে হুম বা মান্দিরের জীবনের। হুম তো এখন এটা একটা ডাইমেনশনকে ধরেছে, এই হুম ডাইমেনশনটি যদি আমরা না পেতাম তাহলে কোনো ক্ষতি ছিল না, কিন্তু হুম হুম পেয়েছি যে সেটাও মন্দ হুম কিছু হুম, বলে মনে হয়নি। আমার কাছে জিনিসটা অনেকটা এরকম আর কি। আচ্ছা। হ্যাঁ, হ্যাঁ, আরোপিত মনে হয়নি, আরোপিত মনে হয়নি হয়তো বা। আচ্ছা, ওকে, অনেক ধন্যবাদ। আচ্ছা, বিথির কাছে জিজ্ঞাসা, আমি বলেওছিলাম যে জানতে চাইবো এই ছবিটা বানানোর বিষয়গুলো, এবং তো প্রসঙ্গটা উঠেই আসলো, এই যে সাউন্ড, সাউন্ড কিন্তু তুমি কিভাবে সেখানে ক্যাপচার করলে, বা এত নিখুঁত, এত সূক্ষ্ম আওয়াজগুলো এতটা কিভাবে চালিয়ে দিতে পারলে? আলো দেখলাম সাংঘাতিক, এটা কি সবই ন্যাচারাল আলোতেই করলে? আলোর জন্য কি তোমাকে অপেক্ষা করতে হয়েছে? তোমার এই অভিজ্ঞতাগুলো একটু বলো, ছবিটা করার অভিজ্ঞতা। কারণ আমরা বারবার শুনি চট্টগ্রাম থেকে আমাদের ভালো ক্যামেরা নেই, আমরা ঠিকঠাক মতো করে শুট করতে পারি না, ওই যন্ত্রণা এই যন্ত্রণা। তুমি জঙ্গলের ভিতরে গিয়ে কিভাবে এই এই অনুভূতিটা আমাদেরকে দিলে, এই অভিজ্ঞতাটা কিভাবে তুমি তৈরি করলে আমাদের জন্য, এটা যদি একটু বলতে পারতে। আলোচনাটা সবে মনে হলো এখন অনুষ্ঠান শেষ পর্যায়ে, কিন্তু হুম মনে হলো যে মাত্রই জমে উঠলো, মানে হুম অনেক কথা এখন বলার সুযোগ তৈরি হলো। হুম হুম সেটা হচ্ছে প্রথমত, মানে আসলে আলাদা কিছু না, মানে কোনো কিছুই আসলে স্পেশাল বা আলাদা ভাবে করা এরকম নয়। আমি খুব সাধারণ মানুষ, সাধারণ ভাবে চিন্তা করেছি, সাধারণ ভাবে কাজটা করেছি। হ্যাঁ, এবং সাধারণ ভাবে ওদের সাথে মিশেছি, এভাবে যেভাবে অন্য 10টা মানুষের সাথে মিশি। ওরা আমাকে ওই অঞ্চলের মানুষ, চুনিয়া, মধুপুরের চুনিয়া, রফিকা জাদির বিখ্যাত একটা কবিতা আছে, চুনিয়া আমার আর্কিডিয়া। তো সেই কবিতার গ্রামে গিয়ে আসলে আমি আলাদা কিছু অনুভব করিনি। হ্যাঁ, আমি তো চিনতাম, কবিতায় চিনতাম গ্রামটাকে, সেই গ্রামটা কবিতার মতোই আমাকে ধরা দিয়েছে, আমিও ধরা দিয়েছি, মানে আমি মিশে গিয়েছি ওখানে। তো আলাদা করে সাউন্ডের যে বিষয়, এখানে অনেকগুলো বিষয় আছে আসলে। যেমন প্রথমে মাহমুদুল ভাই একটা কথা বলছিলেন না, যে সুপার ইম্পোজিশনের যে বিষয়টা এসেছে সেটা, তারপর হচ্ছে মুক্তিযুদ্ধের বিষয়, অনেকগুলো বিষয় নিয়ে বলার আছে। তো মুক্তিযুদ্ধের বিষয় দিয়ে শুরু করি, কোনো কিছুই আসলে খুব আরোপিত ছিল না, হয়তো হালকা, হয়তো আমি বলেছি যে মানে আমি জনি কাচুর এত বয়স, আচুর তাকে শালবনে আমি হাঁটতে দেখেছি, দেখার পর আমার মনে হয়েছে, তখন হয়তো আমার হাতে ক্যামেরাটা ছিল না ওই মুহূর্তে, কিন্তু মনে হচ্ছে উনি তো হাঁটেন, তো এই হাঁটাটাই আমাকে আলাদাভাবে সেটা শুট করতে হবে। হ্যাঁ, এমন না যে উনি হাঁটেন না আমি তাকে হাঁটিয়েছি, বিষয়টা এরকম কখনোই ছিল না। এরকম কোনো একটা বিষয়, মানে সিঙ্গেল কোনো শর্ট ওরকম ছিল না যেটা আমি জোর করে করেছি। তো মুক্তিযুদ্ধের বিষয়টাও একই রকম, যেমন প্রথমত হচ্ছে যে সাক্ষাৎকারগুলো এসেছে, এই মানে এই আলোচনাটা অনেকেই করেছেন যে সাক্ষাৎকারগুলো তো না থাকলেই মনে হয় সুরটা, ছন্দপতন হতো না, বা যে সুরে ছিল সুরে থাকতো। আসলে এটা তো শেষ পর্যন্ত একটা ডকুমেন্টারি ফিল্ম করছি আমি, মানে এটা আমার মাথায় ছিল, মানে শেষ পর্যন্ত কোথায় গিয়ে আসলে মানে আবেগটাকে একটু নির্মোহ ভাবে দেখার চেষ্টা। হ্যাঁ, আমাকে তো কিছু ইনফরমেশন আসলে দিতেই হবে, এবং সেই ইনফরমেশন গুলো আমি আসলে কাদের কাছ থেকে নেব। ইনফরমেশন নেয়ার ক্ষেত্রেও, সাক্ষাৎকার নেয়ার ক্ষেত্রে আমি অনেক চিন্তা করেছি। প্রথম ভেবেছিলাম যে কোন একজন অ্যানথ্রোপোলজিস্ট যিনি বলবেন, হ্যাঁ, মানে আসলে ওদের ভূমিকা ওখানে থাকলে নানান দিক থেকে বিশ্লেষণ করবেন ওরকম। পরে একটা সময় গিয়ে মনে হলো আমি আমার কাজের ধরনটা আমি ঠিক রাখি, মানে যেভাবে শুরু করেছি এই সাধারণ ব্যাপারটাই আমি রাখি।
হ্যাঁ, মানে ওখানে আসলে কারা আসে, কারা ওদের সাথে নিবিড়ভাবে সম্পৃক্ত, এটা আমার কাছে খুব গুরুত্বপূর্ণ ছিল। অন্যদের কাছে কেমন মনে হবে আমি জানি না। এটা তো একটা কাজ হয়ে যাওয়ার পর, ছেড়ে দেওয়ার পর এটা হচ্ছে আসলেই একজন দর্শক এবং বই হলে সেটা পাঠকের অভিরুচি। কিন্তু মানে আমার জায়গা থেকে বিষয়গুলো এরকম ছিল যে আমি এমন কারো ইন্টারভিউ নেব না যারা আসলে এর সাথে সম্পৃক্ত না, যারা এই জনগোষ্ঠীকে বইয়ের মতন করে জানে। আমি চেয়েছি তারা হচ্ছে নিবিড়ভাবে জানে। এখানে প্রত্যেকটা মানুষ, হ্যাঁ, যেমন জুয়েল মিন জহির, উনি অনেকদিন ধরে, আচ্ছা এগুলো এখন আলাদা করে নাম মেনশন না করি, কিন্তু ওরা খুব ওতপ্রোতভাবে সম্পৃক্ত। তো সেই সম্পৃক্ততার জায়গা থেকে ওরা ইন্টারভিউ গুলো দিয়েছে এবং কমিউনিকেট করার জন্য, মানে যোগাযোগ, মানে হঠাৎ করে আমরা তো মান্দি গারো এই বিষয়গুলো জানি না, আমরা অনেক অবাক হয়ে যাচ্ছে আমাদের বাংলাদেশে এরকম একজন জাতিগোষ্ঠী আছে, অবাক ব্যাপার, হ্যাঁ। বা ওদের এরকম লন্ডনে যখন প্রদর্শিত হলো তখন হচ্ছে এরকম একটা বিষয় উঠে এসেছে, আরে আমার তো সিলেটে ঘর বাড়ি, আমি তো জানি না যে বাংলাদেশে এরকম। তো আমরা তো আসলে আমাদের পাশের মানুষটা, পাশের জাতিগোষ্ঠী, আমরা যাদেরকে নিয়ে বসবাস করি, এত সমৃদ্ধ অতীত, এত সমৃদ্ধ বর্তমান, এবং বা যা কিছু এখনো টিকে আছে, এত সমৃদ্ধ কিছু আমাদের আছে, আমরা তো জানিই না। তো সেই না জানার জায়গা থেকে এইটুকু জানানোর জন্য যদি সাক্ষাৎকার গুলো একটু ছন্দপতন ঘটায়, আমার মনে হয় এটা জরুরি ছিল ইনফরমেশন গুলোর জন্য। এটা ছিল মুক্তিযুদ্ধের পার্ট। না না, ওই যে শব্দ এবং আলো সম্পর্কে একটু জিজ্ঞেস করতে। আচ্ছা আচ্ছা, আর শব্দ কিছু না, আমার 70 Mark II একটা ক্যামেরা, যেটা দিয়ে আমি ছবি তুলি, সেই ক্যামেরাটাই প্রথমত ব্যবহার করা হয়েছিল। একটা সময় পর্যন্ত আমি আসলে একাই কাজ করেছি। শেষে আমার খুবই সৌভাগ্য যে আমার কিছু জুনিয়র বন্ধু, ওদের সাথে আমার যোগাযোগ ঘটলো। ওরা হচ্ছে নাম হচ্ছে পঙ্কজ চৌধুরী রনি, সে নিজেও হচ্ছে সিনেমা পরিচালনা করে। তো ওদেরকে আমি আমার আসলে এই জার্নিটা আসলে দীর্ঘ, মানে আমি পথে পথে আসলে অনেক মানুষ পেয়ে গেছি, হ্যাঁ। এবং সেই পথে কুড়িয়ে পাওয়া মানুষদের মধ্যে হচ্ছে যারা আসলে সাথে খুব কানেক্ট ফিল করতে পারে, আমি তাদের সাথে কানেক্টেড হয়েছি। বিষয়টা এরকম, মানে কোনো কিছুই আলোচিত ছিল না, এটা হচ্ছে মূল কথা। তো ওরা যেহেতু কাজ করে, শেষের দিকে মানে আমার শেষ অংশে এসে ওরা আমাকে আসলে সম্পূর্ণ করলো। তো আমার কৃতজ্ঞতা তাদের প্রতি। আমার কৃতজ্ঞতা যদি এখন প্রকাশ করতে চাই, সেটা হচ্ছে দীর্ঘ হয়ে যাবে। সেটা হচ্ছে আমার ঘর থেকেই শুরু হবে। আচ্ছা আচ্ছা, না আমি দুটো মন্তব্য এসছে চ্যাট বক্সে, আমি মনে এটা তোমার জানলে ভালো লাগবে। আমি বলি যে জাহিদ ইসলাম যে বলছিল কিছুক্ষণ আগে, সে লিখেছে যে দিস ইজ দ্য অডিও অ্যালবাম আই ওয়াজ টকিং অ্যাবাউট, দ্য ফার্স্ট ডকুমেন্টেশন আই ফাউন্ড which I felt like came out of the exoticism we were talking about. Bangladesh, les garros de la forêt de Madhupur. হ্যাঁ, এরপরেই সে লিখছে তোমার সম্পর্কে, I had discovered it in the mid-90s. After all these years, here I found another documentation today that I truly appreciate. Thanks again, Bithi. আচ্ছা, আর জাহিদ আবার আমাকে একটু জানান দিল প্রাইভেটলি যে আই থিংক বিধান বড় ওয়েভড হিজ হ্যান্ড এ কাপল অফ টাইমস। সরি বিধান দা, আমি লক্ষ্য করিনি, আপনি কি এখনো আছেন? যদি থাকেন প্লিজ আপনার মন্তব্যটা আমরা শুনতে চাই। বিধান দা, আপনি কি শুনতে পাচ্ছেন আমাকে? হ্যালো বিধান বড়ুয়া, আমাদের স্থপতি এবং চলচ্চিত্র বোদ্ধা বিধান দা, আপনি কি শুনতে পাচ্ছেন? আচ্ছা, এই সুযোগ আর দুটো মন্তব্য এসছে লাইভে, ওইটাও আমি পড়ে শোনাই একে বিথিকে, ওর ভালো লাগবে। একজন কামাল উদ্দিন কবির, যে নাট্যজন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, তিনি লিখেছেন গীতালমি আছিয়া দেখাবার এই আয়োজনের জন্য সিনে ক্লাব বিস্তারকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই, নির্মাতাকে অভিনন্দন ও ভালোবাসা। রুবেল কুমার শীল লিখেছেন গীতালমি আছিয়া নামটাই বেশ আগ্রহ জাগানিয়া, আশা করি চমৎকার কিছু পেতে যাচ্ছি। আর আমাদের বন্ধু লন্ডন থেকে আলমগীর হক স্বপন ইংরেজিতে একটা দীর্ঘ মন্তব্য করেছেন, পুরোটা আমি ঠিক বুঝতে পারিনি, তবু আমি পড়ে শোনাই, আমরা কিছু আন্দাজ করতে পারবো। আসমা বিথিকে ধন্যবাদ। Anthropological film approaches can differ in presentation. I reckon materials are enormous, but sequential approaches or order were not maintained. When religion is synonymous to culture in all the tribes, it needed to be explored further to show as example in their livelihood. So this should be a separate chapter. Similarly, the director should think putting the other issues like music and various interviews. Ritual and performances should be dealt with more interestingly, focusing anthropological nitty-gritty. It would be better to focus and pepper up issues and knowledge for the viewers. এটা তার মন্তব্য। আচ্ছা, আশা করি বোঝা গেছে কি বলতে চাইছে। বিধানদা কি
শুনতে পেয়েছেন? আচ্ছা, মামুন স্যার বা হ্যাঁ জলিয়া আপা কি আছেন এখনো? হ্যাঁ আছে তো, কিন্তু ওনারা তো কেউ কিছু বলছে না, মানে মামুন তো না আছে, না ঠিক দেখতেই আছে। পাচ্ছি। হ্যাঁ হ্যাঁ বলছে জালিয়া না। আপা আছে। হ্যাঁ হ্যাঁ আচ্ছা হ্যাঁ হ্যাঁ আরে, হ্যাঁ মামুন আচ্ছা স্যার হ্যাঁ হ্যাঁ তো মামুন, হ্যাঁ আমরা কিন্তু বিথি তোমাকে অভিনন্দন। শোনা আচ্ছা যাচ্ছে বিথি? হ্যাঁ হ্যাঁ একদম 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 অভিনন্দন, কিন্তু আমি দুলাল ভাইয়ের সাথে একদম একমত। আমি প্রথম দেখেছি, এইটা দেখে আমার মন্তব্য করা অন্যায় হবে তোমার। আমি তোমার কাজটা দেখতে চাই, তারপরে তোমার সাথে অনেক আড্ডা হবে। হুম, তোমাকে আবার অভিনন্দন। আচ্ছা আর আর কি আছে? সৈকত, তুমি কি আরেকবার চেষ্টা করবে? মাহমুদ আলম সৈকত, তুমি একবার চেষ্টা করেছিলে, হাত তুলেছে, তো মাইকটা তখন সাউন্ডটা সৈকত ভালো দেও আসছিল না। বোধহয় আছে, সৈকত হ্যাঁ দেও হ্যাঁ বোধহয় আছে। হ্যাঁ হ্যাঁ সৈকত দে কি আছে? সৈকত দেও বোধহয় আছে, ছিল। না, সৈকত দে তো আছেই না। আমি মাহমুদ আলম সৈকত যদি একবার চেষ্টা করেছিল, এই জন্য ওকে আরেকবার সুযোগ দিতে চাচ্ছি আমি আর কি। তুমি কি আরেকবার চেষ্টা করবে? হ্যাঁ, শুনতে পাচ্ছেন আমাকে? হ্যাঁ হ্যাঁ এবার পরিষ্কার শোনা যাচ্ছে, পরিষ্কার, বলো। আচ্ছা, হুম হুম যাই হোক, পরিষ্কার শোনা যাবে না হয়তো, কারণ আমি রাস্তায় দাঁড়িয়ে আছি, কারণ আমি বাসে ঢুকে গেলে হুম আমার হুম নেটওয়ার্ক ফল করবে। হুম সো হুম। না, বাইরে থেকে বল, রাস্তা থেকে বলো। হ্যাঁ অলমোস্ট হাফ এন আওয়ার ধরে আমি আছি আর কি হুম রাস্তায়, বিকজ হুম এই কক্সবাজারের খুবই দুর্বল অবস্থা নেটওয়ার্কের। হুম এনিওয়ে, হুম হুম প্রথমত মানে যেটা হলো যে ধন্যবাদ বিস্তারকে, হুম আপনাকে এই হুম আয়োজনের জন্য। আর মাহমুদুল হোসেন ভাইকে অসংখ্য ধন্যবাদ, যে উনি খুব সুন্দরভাবে ব্যাখ্যা করলেন ওনার ইয়েটা। এবং আমি মাহমুদুল হোসেন সাহেব ওনার সঙ্গে একটু যুক্ত করতে চাই এই জিনিসটা, যে আসলেই উনি যেটা রাইটলি পয়েন্ট করেছেন, যে আহ, এই 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 ফিল্মটা, এটা এখন আমরা ফিল্ম বলছি, কিন্তু এটা যখন শুট হচ্ছিল, বা এটা যখন ঠিক আমরা শুট বলবো না, বিথি যখন অ্যানোনিমাসলি তুলছিল, অ্যানোনিমাসলি আমরা বারবার যাচ্ছি, এবং আমরা প্রথমবার যাওয়ার পর থেকে দ্বিতীয়বার যাওয়া, এবং অসংখ্যবার যখন আমরা চুনিয়া যাচ্ছি, এবং এই চুনিয়ার মানুষ এরা এরা আমাদের এত বন্ধু হচ্ছে, এবং আমরা তাদের বন্ধু হচ্ছি, এবং তখন আসলে এটা একটা পূর্ণাঙ্গ এরকম গীতালমি আছে নাম ধরে একটা ফিল্ম হবে, এবং সেটা এরকম আমাদের মধ্যে কিছু ছিল না। আমরা জাস্ট তুলে যাচ্ছিলাম ওখানকার ডেইলি লাইফ, ওখানকার বিভিন্ন পার্বণ, ওখানকার বিভিন্ন রিচুয়ালস গুলা, আচ্চুর সঙ্গে দীর্ঘ সময়, আচ্চু বনে যাচ্ছেন, আচ্চু বসে কথা বলছেন, এইরকম ভাবে নানান ক্লিপস আমরা জড়ো করতে থাকি, এবং একটা সময় পরে আমরা আসলে গল্পটা সাজানোর জন্য তখন আমরা ভাবি আর কি, যে এইরকম ভাবে গল্পটা হতে পারে। সো মাহমুদুল হোসেন ভাই ঠিক রাইটলি পয়েন্ট করেছেন এই বিষয়টা। আর সাউন্ডের বিষয়টা আসলে একটু আমি সাউন্ডের বিষয়টাও বলি, যে সাউন্ড আসলে কিভাবে এটা কালেক্ট হলো। হুম হুম নর্মালি যখন আমরা পরবের দিনে যাই ওইসব গ্রামে, যে কোনো আদিবাসীদের গ্রামে খুব ক্যাওস থাকে, খুব ইয়ে থাকে, কিন্তু আদার দেন পরব আমরা যখন যাই, এত নিস্তরঙ্গ এবং এত শুনশান, এবং একটা মায়াময় পরিবেশ সবসময় হুম থাকে, আচ্ছা এবং আচ্ছা সেইখানকার শব্দগুলো খুব জীবন্ত হয়ে আমরা আমরা আমাদের নিজেদের কানেই শুনতে পাই। আচ্ছা এখন আমরা যখন নিজেরাই শুনতে পাই, সেটা হুম ক্যামেরা হুম ডিভাইসও সেটা হুম হুম ক্যাচ করতে পারে। বাহ সো হুম সেইটা একটা বড় ব্যাপার ছিল। হুম আমরা আমরা পরবগুলো বাদ দিয়ে যতবার গিয়েছি ততবার আমরা হুম সেই বনের শব্দ, পাখির শব্দ, নানান ক্রিচার শব্দ, নানান কিছু এই সেগুলো ধরা পড়ে। হুম আহ, সেইটা একটা ব্যাপার ছিল আর কি। হুম হুম আর আর একটা যেটা বলতে চাই, যে আমরা যখন সিনেমাটা হয়ে গেল সম্পাদনার পর, তখন আমি থেকে বলছিলাম, দেখো এইটা এইটা উম, আহ, আহ, নানান নানান ভাবে নানান কিছু বলছে। এখানে ধরো শুধুই আচ্চুর মানে হয় কি, একটা 110-115 বছর মানুষ, এবং একটা জীবন্ত কিংবদন্তি আমরা বলছি, তাকে ঘিরে তো নানান ধরনের গল্পগাছা তৈরি হয়। তো সেই রকম গল্পগাছা নিয়েও একটা হতে পারে। আবার ধরো যে ওদের যে গান, ওদের ওদের যে বিভিন্ন পরবে যে ওদের দামা বাজানোর যে ইতিহাস, এই দামা যে ওদের সংগ্রামের অংশ, সেগুলো নিয়েও হতে পারে আলাদা বাদ্যযন্ত্র নিয়ে। আবার ওদের শুধু পুজো পুজো পার্বণ গুলো যে হচ্ছে সেগুলো নিয়েও এরকম নানান ভাবেই আরো আরো অনেকগুলো পর্ব হতে পারে। কিন্তু আহ, আহ, এই একটাতে এই সবগুলো থাকা এবং কোনোটাকে গ্লোরিফাই না করা, মাহমুদ হোসেন ভাই যেটা বলছিলেন, সেটা আসলে স্বগতভাবেই
মানে আমরা আমাদের আমাদের ইম্পোজ করা ছিল না, বিথি আরো ভালো বলতে পারবে, এটা ইম্পোজ করাই ছিল না, একদমই জাস্ট যেভাবে ন্যারেট হচ্ছে প্রকৃতিতে আমাদের সামনে সেভাবেই আমরা এটা ধরার চেষ্টা করেছি এবং সেভাবেই এগুলো গেঁথে রাখার চেষ্টা করেছি। সো ওই অর্থে এটা যদি একদম স্ক্রিপ্টেড কিছু সেরকম ভাবাটা খুব দুষ্কর। তারপরও সে যখন সম্পাদনা করতে গিয়ে কিছু কিছু জায়গায় তো আমরা অবশ্যই একটা স্ক্রিপ্টের মতো করে ভেবেছি, সেটা আপনারা দেখলেন। তো এইটুকুই, আমি আসলে খুব খাপছাড়া ভাবে কিছু বলে গেলাম হয়তো। আচ্ছা, ধন্যবাদ। অনেক ধন্যবাদ। পাভেল কি একটু কিছু আবার কিছু বলতে চেয়েছিলে না? হ্যাঁ, আমার দুটো জিনিস সংক্ষেপে ছিল, একটু সংক্ষেপে বলো। হ্যাঁ, এই চলচ্চিত্রটির আউটলাইনটা কোন সময় করা হয়েছিল, এটা বিথির কাছে প্রশ্ন। এটা কি এডিটিং টেবিলে নাকি নির্মাণের শুরুতে? আর দেন হচ্ছে এটা জার্নিটা কতদিনের ছিল, টোটাল ফিল্ম মেকিং জার্নিটা কতদিনের ছিল? জার্নিটা 5 বছরের ছিল। ছবি তুলতে তুলতে প্রথমে মনে হলো যে না, এই ছবিতে আসলে একটা স্থির চিত্রে জনি নকটেক যত কথা বলছেন বা তার সাথে আমাদের যেরকম কনভারসেশন হচ্ছে সেটা হয়তো সম্পূর্ণ উঠে আসবে না, মানে মানে সময়ই আমাকে দিয়ে কাজটা করিয়ে নিয়েছে আর কি। যে মনে হচ্ছিল না এবার এটার একটা চলচ্চিত্রিক রূপ দেয়া দরকার, মানে এখন দৃশ্যগুলো হাঁটবে। তো সেই জায়গা থেকে 5 বছরের একটা জার্নি। আর হচ্ছে আরেকটা কি প্রশ্ন ছিল? আউটলাইনটা কোন সময়, আউটলাইনটা প্রথমে হচ্ছে তার সাথে কথাবার্তার মাধ্যমে শুধু ইন্টারভিউ গুলোই আসলে নেওয়া হচ্ছিল, কথাই বলছিলাম। আসলে বোঝার জন্য তো আসলে কথারই হচ্ছে প্রধানতম যোগসূত্র। তো তারপর হচ্ছে বাদ বাকি জিনিসটা। আর এটা হচ্ছে প্রি প্ল্যান স্ক্রিপ্ট তো দু ধরনের হয়, একটা হচ্ছে স্ক্রিপ্ট করে নিয়ে হচ্ছে গল্প, আরেকটা হচ্ছে করতে করতে স্ক্রিপ্টটা তৈরি হচ্ছে। আমার হচ্ছে দিনে দিনে স্ক্রিপ্ট তৈরি হয়েছে আমাদের, মানে একদম দিনে দিনে, মানে দিনে দিনে তৈরি হচ্ছে। আমি ওই যে বললাম না, এটাই এটাই ঠিক আমার ক্ষেত্রে, যে আমি যে একটুখানি করার পর ভাবি যে এরপর কি করবো, একটুখানি করার পর ভাবি এরপর কি করবো, খুব বেশি চিন্তা ভাবনা করেও হয় না। আর গবেষণাটাও আসলে ফাঁকে ফাঁকে, সবই একই সাথে ফাঁকে চলছিল। আচ্ছা, আমরা ধীরে ধীরে রাশ টানবো আলোচনার। তবে আমি আবারও জিজ্ঞেস করছি, জুমে যারা আছেন তাদের যদি কেউ কিছু বলতে চান বলতে পারেন, এখন আমরা কিছু সময় আমরা আছে হাতে আর কি। আমার মনে বিথি হয়তো সৈকতদের কথাও একটু শুনতে চাইছে, আরো দু একজন আছেন এখানে। রূপালী যেটা উনি একটা মন্তব্য করেছেন সেটা আচ্ছা, না উনি একটা মন্তব্য করেছেন, চ্যাট বক্স আমি পড়ে শোনাবো পরে। আর এখান থেকে যদি সৈকত দে মনে হয় বলবে, তার মাইক্রোফোনটা অন হয়েছে। আলম ভাই সরি, আমি একটু মাঝখান থেকে কথা বলি। হ্যাঁ হ্যাঁ, আমার একটু আমাকে ছেড়ে দিতে হবে। নিশ্চয়ই নিশ্চয়ই, হ্যাঁ, আমাদের তো 9টার মধ্যেই চলার কথা ছিল আর কি। হ্যাঁ আমি একটু বলতে চাই, আমি একটু মানে আমার আসলে আজকে খুবই ভালো লেগেছে হচ্ছে, মানে আমরা যারা এই চলচ্চিত্রটির সঙ্গে যুক্ত তারা তো একরকম কথাবার্তা হচ্ছে, সবসময় আমরা এক ধরনের কথাবার্তার মধ্য দিয়েছিলাম। তো একটু ভিন্ন প্রেক্ষিত থেকে, একটু দূর থেকে ওনার সাথে যেহেতু নিয়মিত যোগাযোগ নেই, হ্যাঁ, এরকম একটা জায়গা থেকে আমার কথা শোনার খুব, মানে ফিল্মটা নিয়ে শোনার খুব আগ্রহ ছিল। সেই আগ্রহটা উনি পূরণ করলেন, সেই জন্য ওনাকে অসংখ্য ধন্যবাদ। এবং হচ্ছে আমিও আসলে আপনার আলোচনা থেকে অনেক কিছু শিখলাম, জানলাম। অনেক ধন্যবাদ, আপনার ছবি ভালো লেগেছে, আমার অভিনন্দন আরেকবার জানবেন। আলম ভাইকে অনেক ধন্যবাদ, এই সুযোগগুলো করার কারণে এক ধরনের যুক্ত হওয়ার সুযোগ আমরা পাচ্ছি। নিরবিচ্ছিন্ন ভাবে করে যাচ্ছেন, ওয়ার্ল্ড রেকর্ড হয়ে গেল কিনা কে জানে আলম ভাই, মানে যত রকম প্রোগ্রাম যতদিন ধরে করছেন। আরো কিছু আসবে সামনে, আরো স্টে টিউন, আরো কিছু সারপ্রাইজ রয়েছে সামনে আর কি। আর আমাদের 100তম পর্ব খুব সামনেই হবে, আর কয়েকটি পর্ব পরে 100তম পর্ব পালন করব আর কি। তো তোমরা সহযোগিতা করছো বলেই সম্ভব হয়েছে, হ্যাঁ, না হলে তো পারতাম না আর কি। তো তোমাকে অনেক অনেক ধন্যবাদ। অনেক ধন্যবাদ আলম ভাই, তোমার আলোচনা প্রতিবারই আমাদেরকে এটা দেখার নতুন চোখ খুলে দেয়, সত্যি বলছি। আর অনেক ধন্যবাদ আলম ভাই, অবজেক্টিভ ভাবে, এত পরিপূর্ণভাবে কোনো জিনিসকে দেখার এবং উপস্থাপন করার আমরা দেখি না সত্যি এখানে। সত্যি আমিও খুব কৃতজ্ঞ আজকের এই আলোচনা। অনেক ধন্যবাদ আলম ভাই, সবাইকে ধন্যবাদ, আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। ওকে, সৈকত দে। সবাইকে শুভেচ্ছা। এবং যেটা হলো যে প্রায় 2 ঘন্টা ধরে আমরা 2 ঘন্টা বেশি আছি। প্রথমেই যে কথাটা বলার সেটা হলো যে আমি তো একেবারে মানে বিথিদির প্রায় 21 বছরের ফ্যান। হ্যাঁ, উনি আমার 1 বছরের বড়। আমি ওনার সেই কখন বন্ধু সভায় উনি একটা লেখা লিখছিলেন তখন থেকেই ওনাকে দেখছি আর কি। তো
তো এই ছবিটা শুরুতে আমার দেখার একটা সৌভাগ্য হয়েছিল, উনি আমাকে লিঙ্ক পাঠিয়েছিলেন এবং সেই কারণেই এটুকু বলতে পারি যে জুমে ঠিক জুম চাষ কেন্দ্রিক চলচ্চিত্র দর্শন একটু কষ্টকর। আমরা চাইবো যে যেহেতু টিকা টিকা নিয়ে আমরা সবাই একটু মোটামুটি নিউ নর্মালে আবার নর্মাল হয়ে যাচ্ছি, ভবিষ্যতে চট্টগ্রামে একটা যদি প্রদর্শনী হয়। আর ছবিটা এখন আবার দেখতে গিয়ে একটা খুব ইন্টারেস্ট একটা জিনিস মনে পড়লো আর কি, এই বছর তো এরিক রোমেনের জন্মশতবর্ষ, তো ওনাকে নিয়ে পড়াশোনা করতে গিয়ে একটা ছোট্ট জিনিস জানতে পারলাম, মানে সাউন্ড নিয়ে যখন কথা হচ্ছে তখন কথাটা মনে পড়লো। সেটা হলো যে উনি একবার জুন মাসের একটা বিশেষ মাছির শব্দ মানে রেকর্ড করতে পারেননি। তো ওনার সহকারীরা বলল যে সেই শব্দটা যেহেতু মাছিরই যে কোনো সময় তো সেটা রেকর্ড করা যায়। উনি বলেছিলেন যে না, আমার সেই জুন মাসের সময় ঠিক ওই দিনেরটাই লাগবে, কারণ এইটা হচ্ছে একটা জিনিস। এবং সত্যি কথা বলতে গেলে এই ছবিটার কথা আমি প্রথম শুনি বছর 3 আগে আমার খুব প্রিয় মানুষ ফেরদৌস আলীম আপার কাছে, এবং তিনি আমাকে বলেন যে আমাদের বিচিত্র খুব চমৎকার একটা কাজ করছে সৈকত, এরকম এরকম। এবং তারপর যখন পোস্টারটা প্রথম দেখি আমার খুব দেখতে ইচ্ছে করলো, তারপরে দেখলাম। ও প্রথম দেখতে বসেই যেটা হলো আর কি, যে আমি তো আজকে তো প্রায় 18-20 বছর ধরে মানে আমি ঠিক মানে চট্টগ্রামের কবি, ঢাকার কবি, চট্টগ্রামের নির্মাতা, ঢাকার নির্মাতা এইভাবে বলি না, কিন্তু যেটা হয় যে আমাদের এই অঞ্চলে মানে এত পোয়েটিক একটা কাজ আমার অন্তত চোখে পড়ে নাই। এবং সেই দিক থেকে আমার মনে হয় যে আলম ভাই শুরুতে আমরা লাইভে আসার আগে তিনি যে কথাটা বলছিলেন যে কেউ তো পারলো না, এটা ঠিকই, যে সেইভাবে মানে আমরা তো প্রচুর কাজ দেখছি নানান বয়সের মানুষের করা, কিন্তু ওই কাব্য ভাষাটা ছিল না। এবং আমার ধারণা যারা আত্মবিধিকে চেনেন না তারাও দূরের কোনো দর্শক তারাও যখন ছবিটা দেখবেন তখন তারা স্পষ্টতই বুঝতে পারবেন যে তিনি একজন কবি। তো যাই হোক, এই ছবিটা আমি অন্তত আরো অসংখ্যবার দেখতে পারি। এবং আমার কাছে আরেকটা জিনিস মনে হলো যে যেহেতু আলাদা করেও আমি ছবিটা দুবার দেখছিলাম, আলাদা করেও এই যে বিভিন্ন সিনেমার যেমন সাউন্ড ট্র্যাক দেখি আমরা, এই সিনেমাটার কিন্তু আলাদা করেও সাউন্ড ট্র্যাকটাও একটা, ওই যে মাঝে মাঝে ইউটিউবের মধ্যে কিছু মেডিটেশনাল সাউন্ড থাকে যে খুব চমৎকার কিছু ইয়ে, তো সেইভাবেও আসলে এইটা দেখা যায়। মানে এটা একটা বিউটিফুল এক্সপেরিয়েন্স আর কি। সবাইকে ধন্যবাদ। প্রসঙ্গত সাউন্ডের কথাটা যখন বারবার আসছে, মানে এটা ঋণটা স্বীকার করে নেওয়ার সুযোগ যখন করে নেই, এটা সাউন্ড কিন্তু চট্টগ্রামেই হয়েছে, ঢাকায় কলকাতায় কোথাও হয়নি। সেটা হচ্ছে কেএস ডিজিটাল আমাদের চট্টগ্রামে এটা আছে, কনকদের যেটা না চট্টগ্রাম রোডে, আচ্ছা, ওখানেই কিন্তু আমার ক্যামেরার সাউন্ডই আর হচ্ছে জমে কিছু শেষে সাউন্ড রেকর্ড করা হয়েছিল, এই সব মিলে সব সাউন্ড গুলো কিন্তু ওখান থেকেই। আচ্ছা, ধন্যবাদ। হ্যাঁ, রূপালী রায় চিত্রশিল্পী, উনি একটা মন্তব্য করেছেন চ্যাট বক্সে রোমান হরফে, কিন্তু তিনি যেখানে আছেন সশরীরে আর কি, আমরা বরং তার মুখ থেকেই শুনি আর কি। হ্যাঁ, উনি কলকাতাতে যুক্ত হয়েছেন আর কি। রূপালী রায়, আপনার এই বক্তব্যটাই যদি একটু সকণ্ঠে শোনাতেন আমাদের। আপনার মাইক্রোফোনটাকে একটু চালু করে নেন, মাইক্রোফোন আনমিউট করে নিন। না, হয়নি এখনো। মাইক্রোফোন একটা আছে, বাটন আছে লাল হয়ে আছে, ওটাকে ক্লিক করলেই হবে। আচ্ছা, আমার কোন একটা স্ক্রিন, হ্যাঁ হয়েছে, হ্যাঁ প্লিজ বলুন। হ্যাঁ, প্রথমেই আমি বলি যে মানে সিনেমা বা ফিল্ম সম্বন্ধে আমার জ্ঞান তো খুবই কম, কিন্তু আমি ভালো সিনেমা দেখি, তার সেটা থেকে আমি আহরণ করতে পারি। যেমন আমি কবি আসমা বিথির ভীষণ ভক্ত, ওর কবিতা থেকে আমি আহরণ করি। তো আজ এই সিনেমাটা দেখেও আমি আহরণ করলাম প্রকৃতির শব্দ। আমি ভীষণ একেবারে মানে মুগ্ধ হয়ে দেখছিলাম, মানে মুগ্ধ হয়ে দেখছিলাম, মানে একেবারে বলতে পারেন নিবিড় ভাবে ওই প্রকৃতি আর তার সঙ্গে আদিবাসী মানুষগুলোর যাপন, জীবন, কথাবার্তা
ওই যে ওদের যে মন্ত্রোচ্চারণ করছে বা ওরা গান করছে, এই বিষয়গুলো প্রকৃতির সঙ্গে এত বেশি মিশে গেছে, এই জিনিসটা আমাকে মুগ্ধ করেছে একদম ভাবে। মানে আমি আহরণ করেছি, হয়তো এর থেকে আমি অনেক ছবি পেলাম অ্যাজ আ পেইন্টার। তো এবং আসমাবি থেকে আমার অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা রইল। ওর চলার পথ অনেক দীর্ঘ হবে, অনেক দীর্ঘ। ভালোবাসা রইল। ধন্যবাদ। অনেক অনেক ধন্যবাদ রূপালী রায়। আমরা শেষ করব তার আগে লাইভে আরেকটি মন্তব্য এসছেন আমাদের একজন গল্পকার এবং অনুবাদক দিলওয়ার হাসান। উনি বলেছেন ছবিটা খুব স্বচ্ছন্দে দেখা না গেলেও বোঝা গেল চমৎকার একটি নির্মাণ। আলোচনা পর্বটি প্রাণবন্ত হয়েছে। নির্মাতাকে ধন্যবাদ, ধন্যবাদ আলোচকদেরকেও। তো আমরা শেষ করব। শেষ করার আগে আমি আসমা বিথির কাছ থেকে একটা উপসংহার মন্তব্য নিতে চাইবো, তার একটা শেষ বক্তব্য। বারবার যে একটা এটা কঠিন শেষ করা। তো একটা কথা বলা যেতে পারে, চমক পরিহার বা চমক ছিল না, যে এই কথাটা বারবার এসছে না, এটা আমার আসলে খুব ভালো লাগছিল। কারণ হচ্ছে এটা তো আমি খুব সচেতন ভাবেই পরিহার করার চেষ্টা করেছি প্রথম থেকেই। হ্যাঁ, যেমন অনেক চমকপ্রদ একটা নাম হতে পারতো দা লাস্ট সাংসারিক বা এরকম। হ্যাঁ, এক অর্থে তো উনি আসলে সাংসারিক ধর্মাবলম্বীদের মধ্যে জনিক নকটেক হচ্ছেন একদম শেষতম ব্যক্তি বলা যেতে পারে। কিন্তু সেই ধরনের চমকগুলো কিন্তু আমরা সবসময় পরিহার করার চেষ্টা করেছি, চিন্তা করেছি। তো সেটা যে দর্শক কানেক্ট করতে পেরেছে, এটা একটা বিশাল পাওয়া মনে হয়। এই তো। আর চলার পথে কৃতজ্ঞতা তো আর শেষ নেই। জার্নিটা যখন থেকে শুরু হয়েছে এখনো পর্যন্ত, আজকে পর্যন্ত, এই মুহূর্ত পর্যন্ত আসলে অনেক কৃতজ্ঞতা অনেকের কাছেই। একা তো আসলে একটা চলচ্চিত্র সম্পূর্ণ হয় না, অনেকের হাত ধরে হয়। অনেক ধন্যবাদ। এবং সবার প্রত্যাশার সঙ্গে প্রতিধ্বনি করে আমরাও বলছি যে এরকম ছবি যেন আরো আমরা পেতে পারি আর কি, নিয়মিত বিরতিতে। সেই প্রত্যাশা রইল আমাদের। আমরা অনুষ্ঠান শেষ করব, করার আগে আমাদের একটা ঘোষণা বিস্তারের পক্ষ থেকে, যে আমাদের যে চলচ্চিত্র বিষয় অনুষ্ঠানগুলো প্রতি শনিবার হয়ে থাকে, আগামী 2 শনিবার এটা স্থগিত থাকবে খুব ব্যক্তিগত কারণে। আমরা আবারও ফিরে আসব 20শে মার্চ, যে শনিবার, সেই 20শে মার্চে ফিরে আসব। এবং সেদিন আমাদের বাহাস পর্ব, অর্থাৎ কোন একজন চলচ্চিত্র নির্মাতার সঙ্গে যে আলোচনা হয়, এবং সেদিনকার অতিথি আমাদের নুরুল আলম আতিক। তিনি সম্মতি দিয়েছেন, তিনি আসবেন 20 তারিখ মার্চের শনিবার সন্ধ্যায়। আমরা তার সঙ্গে তার চলচ্চিত্র জীবনে গল্প শুনবো। ততদিন আপনারা ভালো থাকবেন এবং আশা করি সেদিন যুক্ত হবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং আপনাদের সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করে আজকে অনুষ্ঠান ইতি টানছি। শুভরাত্রি। সবাইকে অনেক ধন্যবাদ।